তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 49। তো আজ 10 এপ্রিল 2026। বিষয় হচ্ছে প্রতিকারে রত্নপাথর নির্ণয় ও ব্যবহার বিধি, যেটি আপনাদের সিলেবাসে 54 নম্বর পৃষ্ঠায় আছে। সেটি প্রতিকারে আমাদের রত্নপাথর নির্ণয় এবং ব্যবহার বিধি। প্রতিকার নির্ণয় সব থেকে হচ্ছে জ্যোতিষশাস্ত্রের শেষ ক্লাস হওয়া উচিত, ছিলও আমাদের প্রায় শেষের দিকে। কিন্তু আগের যে ক্লাসগুলো রয়েছে, যেমন নবগ্রহ, ধাতু, মূল, রত্নপাথর পরিচয়, কার্যপদ্ধতি, 51 নম্বর ক্লাস আমরা এর ভিতর নিয়ে আসবো। আর চিকিৎসায় জ্যোতিষ প্রতিকার ব্যবস্থা, এটি এখানে ক্লাস আমরা বাড়ানোর চেষ্টা করব। সেটি চিন্তা করে আমরা এই ক্লাসে উপনীত হলাম। তো আপনারা আপনাদের প্রত্যেককে আমার রচিত রত্ন মানব কল্যাণে গ্রহরত্ন একটি বই আপনাদের আমি দিয়েছিলাম। শুধুমাত্র ইন্ডিয়ান বিষ্ণু মহন্ত বাবু বাদে আর সবাই মনে হয় এটি পেয়েছে। তো রত্নের নামগুলো আপনারা এখান থেকে জেনে নেবেন, রত্নের কার্যকারিতাও এখান থেকে জেনে নেবেন। যদিও উম বলতে হয় যে, দেখুন, আমি ভূমিকাতে একটি কথা লিখেছিলাম, আপনাদের সামনে একটু বলতে চাই যে রত্নপাথর সম্বন্ধে কথা উঠলেই দেখা যায় অধিকাংশ মানুষ রং নাম্বারে ডায়াল করে। এই একটি কথা যদি আমরা মানি যে বা জানি যে রং নাম্বারে ডায়াল করে রত্নপাথর নিয়ে, সেই রং নাম্বারটা কোথায় সেটি আমাদের খুঁজে পেতে হবে। তাই তো জ্যোতিষ জগতে পদার্পণ থেকে অদ্যাবধি আমার সংকল্প ছিল রত্নপাথরের উপর একখানি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করা, যা দ্বারা এক শ্রেণীর জ্যোতিষানুরাগী ব্যক্তিবর্গ উপকৃত হতে পারে। কিন্তু দেখা গেল রত্নপাথর সম্পর্কিত বিশাল ভান্ডার নিয়ে আলোচনা করা আর পঙ্গু মানুষের পর্বত লঙ্ঘনের চেষ্টা করা সমান, যার সামর্থ্য আমার মতো স্বল্প অভিজ্ঞ ব্যক্তির পক্ষে অসম্ভব হতে লাগলো। মূলত তাই এই গ্রন্থ প্রকাশে বিলম্বের মূল কারণ। বিগত প্রায় 20 বছর যাবৎ রত্নপাথর নামক মহাসমুদ্রে অবলীলাক্রমে সাঁতার কাটতে কাটতে যে সকল অন্তর্নিহিত গুরুতত্ত্বগুলো অনুধাবন ও সংগ্রহ করেছি, তার কিয়দংশ পাঠকবৃন্দের হাতে তুলে ধরলাম। তো এই যে আপনাদের কাছে তুলে ধরেছি, এটি এই যে আমরা রং নাম্বার কোন জায়গায় যে রং নাম্বার রত্নপাথরের ক্ষেত্রে ডায়াল করেই, সেটি কিন্তু আমাদের বুঝতে হবে। তার আগে আপনাদের একটু জেনে আসতে হবে যে রত্নপাথর গুলো সাধারণত কি কি। এখানে রত্নপাথরের পরিচয় রয়েছে, খনিজ রত্নপাথর, রত্নপাথরের শ্রেণীবিন্যাস, রত্নপাথরের প্রাপ্তি স্থান, তারপরে রত্নপাথর বিশ্বাস না বিজ্ঞান, এটি আপনারা একটু পড়বেন আপনারা, তাহলে আপনাদের ভাগ্যফল প্রত্যাশীতে বলতে পারবেন। রত্নপাথরের সাধারণ ধর্ম, রত্নপাথরের বর্ণ, বর্ণটা একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করে, সেটি ক্লাসে আপনারা পাবেন যে স্যাফায়ার গ্রুপের রত্ন বা যে কোনো রত্ন বর্ণ অনুযায়ী কিন্তু ফল দিয়ে থাকে। তাছাড়া রত্নপাথরের প্রতিফলন, চাকচিক্য, আলোক ধর্ম, রত্নপাথরের কাটিং পদ্ধতি, যেহেতু প্রতিফলনটা আমাদের রত্ন ওজনের ক্ষেত্রে কিন্তু প্রতিফলন, চাকচিক্যতা এবং আলোক যে ধর্ম সেটির উপর নির্ভর করে। এবং রত্নপাথরের পরিমিতি বা ওজন, এই ওজনটা আমরা কিভাবে নির্ণয় করব, এটিও এর উপর নির্দিষ্ট থাকে। রত্নপাথরের মূল্যায়ন বা মূল্য নির্ধারণ কিভাবে হয়, রত্নপাথরের শিল্প বা কারিগরি ব্যবহার, রত্নপাথর শনাক্ত বা চিহ্নিতকরণ, রত্ন নিয়ে কেন এতটা বিভ্রান্তি। এই 1 থেকে 52 নম্বর পৃষ্ঠা পর্যন্ত খুব বেশি নয়, এটি আপনারা কোনো কিছু না পড়লেও এটি একটু পড়ে নিয়েন। এইবার পরে দ্বিতীয় অধ্যায় আছে জৈব পাথর কি। যেমন রক্তপ্রবাল, মুক্তা, অ্যাম্বার এবং জেড, এগুলো হচ্ছে জৈব পাথর। রক্তপ্রবাল পাথর সমুদ্রের গর্ভে এক প্রকার কীট জমা হয়ে, যেমন ওই ইসের মতো, মানে উম, আপনার উই পোকার ডিবির মতো, গাছপালার মতো তৈরি করে ফেলে। সেটি পরবর্তীতে এত শক্ত হয় যে এটা সমুদ্রের গর্ভে হয়, তাই সামুদ্রিক রত্ন বলা হয়। মুক্তা তো জানেন যে ঝিনুকের পেটে হয়, হাতির দাঁতের নিচে হয়, আরো বিভিন্ন জায়গায় হয় এগুলো। অ্যাম্বার এবং জেড আপনারা পড়ে নেবেন। তাছাড়া 9টি গ্রহের 9টি রত্ন আমরা সবাই জানি, এগুলো দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। যে রবি, শনি, চন্দ্রের মুক্তা, এগুলো আপনারা জানেন। তাছাড়া বিভিন্ন প্রকার উপরত্ন, যেমন সন্ধ্যামণি বা অ্যামিথিস্ট, তারপর চন্দ্রকান্তমণি যেটি মুন স্টোন আমরা বলি, স্টার রুবি, তারপরে অ্যাকোয়ামেরিন, ওপাল, ওনেক্স, জিরকন, গার্নেট, টার্কুইজ, টোপাজ, স্পাইনাল, সানস্টোন, জেড, অ্যাম্বার, পেরিডট, এই বিভিন্ন নাম যেগুলো রয়েছে, টাইগার সাই, ব্ল্যাক আই, নীলি, ব্ল্যাক স্টার নীলি, বৈক্রান্তমণি বা বেরিল,
তো এই জিনিসগুলো রত্ন কত প্রকার নামের হয়, এছাড়াও হাজারো হাজারো নাম রয়েছে, মানুষ রত্ন পাথর নিয়ে নামকরণ করে থাকে। তো আমার কথা হচ্ছে যে রত্ন পাথরের কথা উঠলেই আমি যে কথাটি বলেছি যে ভুল নাম্বারে মানুষ ডায়াল করে। দেখা যাক দেখি ভুল নাম্বারে ডায়াল করি না আমরা সঠিক নাম্বারে করি। তো এক্ষেত্রে আমি এখান থেকে আহ কাকে বলবো, রত্নবাহু বলরাম দাস, আপনার কি সঠিক জন্ম তারিখ আছে? মুখস্থ আছে স্যার কিনা? আমারটা জানা আছে, আমারটা নেবেন, আমারটা জানা আছে, সঠিক টাইম, ডেট। আমি কার্ডটা নিব সেটি তো আপনার প্রশ্ন করার প্রয়োজন নেই। ঠিক আছে। আমি যাদের নাম বলবো তাদের যদি থাকে, না থাকে তাহলে আমরা পরবর্তী আরেকজনের যাব। আছে রত্নবাহু বলরাম দাস? আর টাইম দিতে পারবো না, দ্রুত বলেন। মুখস্থ নেই আপনার জন্ম তারিখ, সময়? আপনি মিউট করা আছে, মিউট করা আছে, আনমিউট করে বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ 15 তারিখ। 15 তারিখ কোন মাসের কত তারিখ বলেন? 15 তারিখ কোন মাস, আহ, কত সাল? ফন- 15 তারিখ, 15 তারিখ, স্যার আমার থেকে মনে নাই যে, 15, 15। মনে থেকে নাই। আচ্ছা আপনি বাদ দেন। আমাদের আচ্ছা স্যার। সুভাষচন্দ্র রায় মঠবাড়ি আছে, ও সুভাষচন্দ্র রায় নিলে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, আপনি উচ্চতর ব্যাচের। সুকান্ত সরকার আছে আপনার? জি স্যার, আছে স্যার। বলেন। 10/11/1985। 10/11/1985। কয়টায়? ভোর 4টা 15 মিনিট। 4টা 15 মিনিট AM। এটা কি 10 তারিখ, মানে 9 তারিখ দিবাগত রাত্র, শেষ রাত্র 4টা 15 জি নাকি? স্যার। ও আচ্ছা, ছকটা তৈরি করেন একটু দ্রুত। স্থান বলে, জন্মস্থান বলেন। ঢাকা দেন, ঢাকা। জন্মস্থানটা কোন স্থানে জন্মগ্রহণ করছে উনি? ওই তো ঢাকা দেন, ঢাকা। ঢাকা দিয়ে দেন স্যার। কন্যা লগ্ন স্যার। কন্যা লগ্ন। লগ্নের ডিগ্রি? লগ্নের ডিগ্রি হচ্ছে 27°30'। 27 ডিগ্রি। 27 ডিগ্রি না, 27 ডিগ্রি হলে চিত্রা নক্ষত্র। চিত্রা, হ্যাঁ। চিত্রা হচ্ছে কত, কত নাম্বার? 14। হ্যাঁ, স্যার, তারপরে? লগ্নে হচ্ছে চন্দ্রমঙ্গল। ওরে বাপরে, তাহলে লগ্ন 14 নম্বরে চন্দ্র, কত নাম্বার? হস্তা। চন্দ্র হচ্ছে হস্তা 13 নাম। 13। তারপরে মঙ্গল মঙ্গল 13। 13। হ্যাঁ, তারপরে? সবাই সবটা তুলায় একটু বুঝিয়ে বসিয়ে নেন। তুলায় হচ্ছে রবি, শুক্র, কেতু। তুলায় রবি। শুক্র, কেতু। রবি, শুক্র, কেতু। হ্যাঁ, রবি কত? রবি 16 নম্বরে। শুক্র? শুক্র হচ্ছে 15 নম্বরে। 15 নম্বরে। কেতু? আর কেতু হচ্ছে 15 নম্বরে। হ্যাঁ, তারপরে বলেন। বৃশ্চিকে শনি, বুধ। বৃশ্চিকে শনি। বুধ। কত নম্বরে শনি? শনি 17। বুধ? বুধ 18। 18। তারপর? মকরে বৃহস্পতি। মকরে বৃহস্পতি। 22 নম্বরে। হ্যাঁ। আর মেষে রাহু। রাহু কত নম্বরে? রাহু হচ্ছে 2 নম্বরে। হিমাংশু মিউট করুন, মিউট করে লিখুন। সবাই মিউট করবেন, ভিডিও অন রাখবেন, এটি হচ্ছে আমার কথা। না হলে কিন্তু পেটের কথা বলবো না, বাইরের থেকে যাবো কিন্তু ক্লাসে। আজকে ক্লাসের একটা স্ক্রিনশট লাগবে, তার জন্য
10টা ক্লাসের মধ্য দিয়ে খুঁজি আমরা একটা স্ক্রিনশট নিতে পারতেছি না, কেউ না কেউ ভিডিও অফ আছে, তাহলে এটি কেন হবে? আমার ক্লাসের একটি স্ক্রিনশট লাগবে, সেই স্ক্রিনশটটা আমি নিতে পারতেছি না, যে অফ ছাড়া কোনো স্ক্রিনশট পেলাম না এখনো পর্যন্ত। তো এই জায়গায় আপনারা এই পর্যন্ত ক্লাস করে আসছেন। সর্বপ্রথম আমি এই ব্যাপারে জানতে চাবো, যেহেতু হোমওয়ার্ক দেওয়ার মধ্যে আমাদের রত্নবাহু বলরাম দাস উনি একটা হোমওয়ার্ক আমাকে দিয়েছিলেন, খুবই ভালো লেগেছিল। তো আপনার আনমিউট করুন, আপনি একটু বলবেন যে এই প্ল্যানেটে আপনি কি রত্ন দেবেন, কেন দেবেন এই প্ল্যানেটটার ক্ষেত্রে। খুব দ্রুত বলতে হবে, আমাদের সময়ের দিকে তাকিয়ে, কারণ এই ক্লাসে অনেক সময় লাগে। মিউট রয়েছে আপনার। হ্যাঁ স্যার। স্যার কি বলছিলেন স্যার? এই প্ল্যানেটে আপনার কাছে যদি এই প্ল্যানেট যায়, তাহলে এই প্ল্যানেটে আপনি কি রত্ন পাথর তাকে দেবেন, কি জন্য দেবেন, এ ব্যাপারে কিছু বলুন। এই প্লেনের স্যার রুবি দেওয়া হবে স্যার, রুবি দেওয়া হবে। এই রত্নপাবাল, যেহেতু মঙ্গল আছে এখানে। রুবি দেওয়া হবে, হ্যাঁ, এই রত্নপাবাল। রুবি আর রক্তপ্রবাল। এই দুইটা দেবেন, কেন দেবেন? আর স্যার এখানে লগ্নে মঙ্গল আছে, আর দা- দ্বাদশপতি এ, রবি। নিঃস্বস্ত আছে, হ্যাঁ স্যার। এই জন্য আপনি রক্তপ্রবাল আর রুবি দেবেন। আচ্ছা, সুন্দর। এইখানে পেশাদার জ্যোতিষ হিসেবে আছেন। হ্যাঁ, এবার বিষ্ণু মহন্ত বাবু বলেন, আপনি কি রত্ন দেবেন এখানে। দ্রুত বলতে হবে, বলার জন্য টাইম মাত্র 1-2 মিনিট, 1 মিনিট 1.5 মিনিটের বেশি না। বলেন। স্যার এখানে মাঙ্গলিকদেরকে তো রক্ত প্রবাল দেওয়া যাবে না, প্রবালের মধ্যে একটা সাদা প্রবাল আছে, চন্দ্র প্রবাল না কি প্রবাল বলে, ওটা দেওয়া যাবে। আর রাহুদেবের বোমের দেওয়া যাবে এখানে। অষ্টম ভাবে যেহেতু তিনি বসে আছেন, মারক ফল দিবেন তিনি শ্বেত এখানে। প্রবাল দেবেন আর রাহুর গোমেদ দেবেন। বলেন হ্যাঁ আর হ্যাঁ। এইবার এখান থেকে পেশাদার কে আছেন? পেশাদার, স্যার আমাকে পেশাদার পছন্দ। উম কাকে নেব? কই আমাদের, উম আচ্ছা দেখি, সুকান্ত সরকারের কাছে তো জন্ম তারিখ, ওনার তো জন্ম তারিখ, ওনার কাছে শুনে তো লাভ নেই। তাহলে প্রকাশ চন্দ্র রয়, বাগেরহাট। বলেন। আপনি শিক্ষকতার পাশাপাশি জ্যোতিষ করেন, আমি আপনার এটা নিতে চাই, যে এখানে দেখি আপনি কি দেবেন। বলেন। স্যার প্রথমে বলে রেখেছি স্যার, আমি শিক্ষক না স্যার, এমনি একজন প্রকাশ চন্দ্র, চাকুরিজীবী। আপনাকে আমি বলা তো হয়নি প্রকাশ সুকান্ত চন্দ্র, বাবু, আপনাকে না, প্রকাশ বাবুকে বলা আপনাকে হয়েছে। প্রকাশ চন্দ্র রায়কে বলেছি। বলেন। আরে কি হলো? না বলতে পারলে বলুন যে পাস, আপনি মানে পারবেন না, সময় নষ্ট করবেন না। প্রকাশ বাবু তো চয়ন রায়, অনেক। চয়ন রায়, স্যার কোনো মন্তব্য করতে স্যার প্রণাম পারবেন? স্যার। নমস্কার। স্যার এইখানে
রক্ত প্রবাহ স্যার প্রয়োজন নেই, কিন্তু শুক্রের জন্য স্যার কিছু একটা দেওয়া যেতে পারে, যেহেতু স্যার শুক্রটা ওনার ভালো আছে, ওইটাকে একটু বাড়ায় দেওয়া যেতে পারে স্যার এটা। তাহলে আপনি বললেন রক্তপ্রবাল আর ডায়মন্ড, রক্তপ্রবাল রক্ত প্রবাল, হীরা। রক্ত প্রবাল প্রয়োজন নেই বলছে স্যার। আচ্ছা, আচ্ছা, যা হোক বলুক। হ্যাঁ, আর স্যার হচ্ছে এবার পিয়াস দে। স্যার হ্যাঁ স্যার বলেন। মোবাইলে ডিসপ্লে করছিল স্যার, আমি প্রকাশ স্যার হ্যাঁ, এই নেটে সমস্যা করছিল স্যার, তাই কথা বলতে পারিনি। হ্যাঁ, তা বলেন আপনি এই প্ল্যানেটে কি প্রতিকার দেবেন, কি রত্ন দেবেন? এই প্রতিকারটা তো আমি বুঝবো না রে স্যার এখনো। আচ্ছা, বুঝবেন না, পিয়াস দে বলেন। আমিও স্যার এখনো বলতে পারবো না। সুদীপ্ত সাহা বলেন। তার এখানে রত্ন হিসেবে দেওয়া যেতে পারে, প্রথমত ওই ব্যক্তি হচ্ছে কন্যা লগ্ন, তো আবার মঙ্গল লগ্নে থাকে মাঙ্গলিক, তো মঙ্গলের রত্ন দেওয়ার প্রশ্নই আসে না এইখানে। যেটা করা যায়, এখানে পঞ্চম ভাব, নবম ভাব, যদি মূল ত্রিকোণে দেখি তো নবম ভাবে এখানে শুক্রের রত্ন দেওয়া যেতে পারে। সেখানে হোয়াইট স্যাফায়ার দেওয়া যেতে পারে। হীরা এখানে এই ব্যক্তিকে দিব না, হোয়াইট স্যাফায়ার দিব, শ্বেত পোখরাজ। স্যার এটা আরেকটু অনেক বিবেচনা করার আছে, আমি জাস্ট আপাতত চোখে যেটা পড়তেছি আমি ওটা বলতেছি। হ্যাঁ, 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 আর কিছু দেবেন না, এই একটাই দেবেন? উম, আর স্যার এখানে তাকে আহ সপ্তমে পড়ছে তো পঞ্চমের, স্যার এখানে তাকে ব্লু স্যাফায়ারও দেওয়া যেতে পারে শ্বেত পোখরাজের বদলে, বা এটাও দেওয়া যেতে পারে, পঞ্চম পতি হিসেবে আছে তো এটাও খারাপ না। আবার তার স্যার এখানে যদি আমি কেন্দ্র ইতে দেখি তাহলে তো চতুর্থ ভাবপতি এখানে আবার বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি তার জন্য পাপগ্রহ, যার কারণে কেন্দ্রপতি দেওয়া যাবে না। আর লগ্ন সাপেক্ষে আমি চাইলে কিন্তু তাকে স্যার যে কোনো একটা, আমি আরেকটু বিবেচনা করতে হবে, কিন্তু এখানে হয়তো আমি তাকে স্যার নীলা এবং দিতে পারি, পান্না দিতে পারি, অথবা শ্বেত পোখরাজ, অথবা স্যার এখানে শ্বেত পোখরাজ এবং পান্না দিতে পারি, অথবা নীলা বা পান্না দিতে পারি, যে কোনো দুইটার একটা আমি লিখলাম, আরেকটু বিবেচনা করে দেবো। লিখলাম, স্যার আর শ্বেত দরকার নেই। পোখরাজের সাথে একটু পান্না দিয়ে রাখেন স্যার, একটু হ্যাঁ, কাইন্ডলি স্যার। লিখলাম, লিখলাম। শ্বেত পোখরাজ ও পান্না, অথবা নীলা অথবা পান্না। ওকে, 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 আর দরকার নেই। আমি আর কারো সঙ্গে নিলাম না, প্রথম অংশ ভিডিও আমাদের পাবলিক হবে। তাহলে আমি যে কথাটি বলেছি যে আমার রত্ন গ্রন্থে যে রত্ন পাথরের কথা উঠলেই মানুষ রং নাম্বারে ডায়াল করে, অধিকাংশ মানুষ। তো এই যে রং নাম্বারে ডায়াল করে, এই কথাটি সত্য নাকি মিথ্যা, এটাকে আপনাদের প্রমাণ করতে হবে। যে আমি কে, আমি এই কথা লিখলাম, এই কথা লেখার অধিকার আমার আছে কিনা, এটি আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের কি এলো, একটি ছক ধরে একজন বলল রুবি রক্তপ্রবাল দিব, একজন বলল শ্বেত প্রবাল দিব, গোমেদ দিব, একজন বলল রক্তপ্রবাল দেব, হীরা দেব, একজন বললেন শ্বেত পোখরাজ, নীলা অথবা পান্না দিব। তাহলে কারো সঙ্গে কারো মিল পাওয়া গেল না, এক একজনে এক এক রকম বললো। তাহলে জ্বর হলে প্যারাসিটামল, ডায়রিয়া হলে আপনার ওই টেট্রাসাইক্লিন গ্রুপ, আমাশয় হলে বিশেষ করে অ্যামোডিস গ্রুপের যে কোনো এগুলোর একটা নীতি রয়েছে বা রীতি বেয়ে চলে। আমাদের রত্নপাথর কেন রীতি নীতি বয়ে চলেনি? এখানে কি চলেছে যে কি হয়েছে, আমরা কেন দিয়েছি? রত্নপাথর নির্ণয় করতে গেলে আমরা আগে কি করব, সেটি আমাদের বুঝতে হবে। তো ভিডিওর শুরুতে আমরা এই রং নাম্বার নিয়ে বলার জন্যই কিন্তু আপনাদের কাছ থেকে তথ্য নিয়েছি। কিন্তু আপনাদের এই রত্নপাথর নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমি যে এখন যে কথাগুলো বলবো এগুলো একটু ফলো করবেন স্যার বলুন। বা হৃদয়ে গেঁথে রাখবেন যে আমরা কি চিন্তা করব। প্রথম কথা হচ্ছে, এই লগ্ন সাপেক্ষে, কন্যা লগ্ন সাপেক্ষে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি তিনটি গ্রহ হচ্ছে পাপক গ্রহ। তাহলে তাহলে চন্দ্র এবং মঙ্গল এই দুটি গ্রহ পাপ, সঙ্গে বৃহস্পতি নিচস্থ এবং সে পাপ। তাহলে এই তিনটি গ্রহ হচ্ছে এই লগ্ন সাপেক্ষে পাপ, এরা পাপ ফলই দেবে। তাহলে চন্দ্র কিনা এই লগ্নের আধিপতি, সে লগ্নে অবস্থান করছে কন্যা রাশি। তাহলে কন্যা রাশির মানুষ সাধারণত একটু
জ্ঞানী গুণী মানেই হবে, বা ধরেন ওই গণিতে পারদর্শী, উপস্থিত বুদ্ধির প্রখরতা, লেখক, সাহিত্যিক, গবেষক, এগুলো হইতেই পারে। কিন্তু হতে পারে সে তো আয়পতি চন্দ্র কিনা এই লগ্ন সাপেক্ষে পাপ এবং লগ্নে বসে আছে, তাহলে লগ্ন রাশি তার একই, আমরা এটি পেলাম। তাহলে রাশিটি বসে আছে 13 নম্বর নক্ষত্রে, 13 নম্বর নক্ষত্র হস্তা, সে কিন্তু তার নিজের নক্ষত্রে বসে আছে, অর্থাৎ সে পাওয়ারফুল জায়গায়, পাপ গ্রহ পাওয়ার নিয়ে বসে আছে। যে যিনি বলেছেন প্রথম, এখানে কেউ মুক্তার কথা বলেননি, যাই হোক, তো সে পাওয়ার নিয়ে বসে আছে লগ্নে। আর মঙ্গল কিনা সেই চন্দ্রের নক্ষত্রে থেকে, মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, যে কিনা এই লগ্নের তৃতীয় এবং অষ্টম পতি। তৃতীয় ভাব থেকে ধৈর্য, সাহস, মনোবল, জনবল বিচার করি। অষ্টম ঘর থেকে আমরা যে বিপর্যয়, মানুষের যে পরাজয়, বা ধরুন যে অপবাদ, সুখ দুঃখ, দুর্দশা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, এগুলো বিচার করি। সে কিনা আমার লগ্নে এসে অবস্থান করেছে। তো লগ্নে অবস্থান করলেও সে হস্তা নক্ষত্রে অবস্থান করছে, মানে চন্দ্রের নক্ষত্রে, চন্দ্রই কিন্তু জল ঢেলে দিয়ে অগ্নিকারক গ্রহকে শান্ত করেছে। কিন্তু লগ্নভাবস্থ মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করেছে, এটি কিন্তু মাঙ্গলিক দোষের যে ক্লাসটা যখন করেছিলাম, যে মাঙ্গলিক দোষ না মাঙ্গলিক যোগ, সেক্ষেত্রে মঙ্গলের প্রতিকার দেওয়া গেছিল কোন কোন লগ্নে, আর কোন কোন লগ্নে দেওয়া গেছিল না, সেটি আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো পাপ গ্রহ, দুটি পাপ গ্রহ লগ্নে বসে আছে, তাহলে ওই লগ্নপতি বুধ কিনা এই লগ্নের তৃতীয় ভাবে শনি যুক্ত হয়ে বসে থেকে মঙ্গলের সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে। আর বুধ অবস্থান করেছে হচ্ছে 18 নম্বর নক্ষত্র, যেটি জ্যেষ্ঠা, সেটি বুধের নিজের নক্ষত্রে। তাহলে নিজের নক্ষত্রে বসে থেকে ক্ষেত্র বিনিময় করেছে, তাহলে বুধ আর শনি যুক্ত সে। তাহলে এই লোক যে ধৈর্যশীল না, এই লোক যে গবেষক না, এই লোক যে বুদ্ধিমান না, এই লোক যে বিচক্ষণ না, এটি তো বলতে পারবেন না। হতে পারে শনি কন্যা লগ্ন সাপেক্ষে, শনির কথা কোনো কিছুই বলা হয়নি, শুক্রকে শুভ বলা হয়েছে, যিনি হীরা বলেছেন। শুক্রকে শুভ বলা হয়েছে, শুক্রের দুটো শত্রু, একটি হচ্ছে রবি আর একটি চন্দ্র। সেই রবিকে সঙ্গে নিয়ে নিচস্থ রবির সঙ্গে শুক্র অবস্থান করছে। তাহলে শুক্র সেই নিচস্থ রবির সঙ্গে অবস্থান করছে। ওই রবি কিনা 16 নম্বর নক্ষত্রে, সে বিশাখা নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। তো বৃহস্পতি লগ্নকে দৃষ্টি দিয়েছে, কিন্তু ওই শুক্রকে বা রবিকে কিন্তু দৃষ্টি দেয়নি। তাহলে লগ্নে দুটি পাপ গ্রহ, পাপ গ্রহের উপর নিচস্থ বৃহস্পতি দৃষ্টি দিল, কিন্তু সেই বৃহস্পতি কিনা 22 নম্বর নক্ষত্র শ্রবণা চন্দ্রের নক্ষত্রে থেকে। তাহলে এই যে আয়পতি চন্দ্র আমার লগ্নে, মঙ্গল চন্দ্রের নক্ষত্রে, বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থেকে দৃষ্টি দিল, তাহলে এই জায়গার পাপ ফল কিন্তু বৃহস্পতি হয় ভাগ করে নিল, অথবা তার সাথে মিত্রতা স্থাপন করলো। ভেবে দেখো, যে যেহেতু বৃহস্পতিও পাপ গ্রহ, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি তিনটি পাপ গ্রহ, তিনজন একসঙ্গে মিলিত হয়েছে, মানে তারা একে অপরের অন্যায় মেনে নিয়েছে। চন্দ্র কোনো অন্যায় করলে সেটি মেনে নেওয়ার জন্যই কিন্তু এই নক্ষত্রে আছে, তার অধিপতির নক্ষত্রে। মঙ্গলও যদি কোনো বাড়াবাড়ন্ত করে, সেটিকে জল ঢালার জন্য চন্দ্র সেখানে সেই নক্ষত্রেই আছে। বৃহস্পতি এই লগ্নের পঞ্চমে, সে চন্দ্রের নক্ষত্রে থেকে স্বয়ং দৃষ্টি দিচ্ছে। কি দৃষ্টি দিচ্ছে? নবম দৃষ্টি দিচ্ছে। তাহলে লগ্ন ভাবে আমরা প্রতিকারে যাব কিনা, আমরা কোন জায়গায় রং নাম্বারে ডায়াল করি, সেটি একটু বুঝুন। এইবার ব্যয়পতি রবি কিনা সে 16 নম্বর নক্ষত্রে, যে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, বৃহস্পতির সাথে কোনো কানেকশন হয়নি, কিন্তু সে ব্যয়পতি বৃহস্পতির নক্ষত্রে, আর বৃহস্পতি নিচস্থ। তাহলে বৃহস্পতি এখানে এমনিই তো দুর্বল হয়ে আছে, পাপ গ্রহ, সে পঞ্চম ভাবে বসে আছে, শনির গৃহে শনিরও দৃষ্টি পড়েছে, তাহলে সে এমনিই দুর্বল হয়েছে। আর রবি তার নক্ষত্রে থেকে, রবি নিচু গৃহে থাকার কারণে সেও দুর্বল হয়েছে, এমনি রবি দুর্বল, আর শুক্র যুক্ত থাকাতে আরো দুর্বল। তাছাড়া এই রবির উপরে শুক্র যুক্ত থেকে যতটা দুর্বল হয়েছে, রাহুর দৃষ্টি দিয়ে আরো দুর্বল হয়ে গেছে। এই রাহুর সপ্তম দৃষ্টি পড়ার কারণে আরো দুর্বল হয়েছে। আবার রাহু শুক্রের নক্ষত্রে, ভরণী নক্ষত্রে থেকে স্বয়ং শুক্রকে দৃষ্টি দিয়েছে। তাহলে এখানে পাওয়ারটা, শুক্রের পাওয়ারটা নষ্ট করেনি, বরং রবির পাওয়ারটা নষ্ট করেছে। শুক্রের সঙ্গে সে মিলে গেছে, কারণ শুক্রের নক্ষত্রে রাহু থেকে দৃষ্টি দিয়েছে, সে শুক্রের সঙ্গে মিলে গেছে।
কিন্তু রবির সঙ্গে কিন্তু মেলেনি। এইবার রবি আছে বৃহস্পতি ঘরে, আর কেতু কিনা ওই ধনভাবে বসে আছে, সে 15 নম্বর নক্ষত্রে, 15 নম্বর অর্থাৎ 7ই রাহুর নক্ষত্রে। তা রাহুর নক্ষত্রে থাকা তো ভালোই হয়েছে, কারণ হচ্ছে রাহু কেতুর পরে তো দৃষ্টি দেবেই বা সমসপ্তমে থাকবেই, তো রাহুর নক্ষত্রে বসে অবস্থান করছে। এটি একটু নোটটা আমাদের করে নিতে হবে যে কেতুটা রাহুর নক্ষত্রে বসে আছে, এই একটা দিক কিন্তু তুলায় আছে। তাছাড়া তুলায় তো তুলা রাশিতে রাহুর প্রভাব তো রয়েছেই, সে রবিকে নিঃশেষ করে দিয়েছে। আচ্ছা, এবার আসি শনির কথা। কন্যা লগ্ন সাপেক্ষে শনির কথা কোনো কিছুই বলা হয়নি, যে শনি যেখানে থাকবে সেই ঘরের অবস্থান এবং তার দৃষ্টির উপর ফল দেবে। তাহলে শনি কিনা লগ্নপতিকে সঙ্গে নিয়ে তৃতীয় অবস্থান করছে, 18 নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা, বুধের তার নিজের নক্ষত্রে বুধ বসে আছে। কিন্তু শনি এখানে পঞ্চম এবং ষষ্ঠপতি, আগে বিদ্যাপতি পরে ষষ্ঠপতি। তাহলে বিদ্যাপতিকে সঙ্গে নিয়ে তৃতীয় ভাবে বসে আছে। তাহলে তৃতীয় ভাবে সে 17 নম্বর নক্ষত্রে, 17 নম্বর নক্ষত্রের অধিপতি হচ্ছে অনুরাধা, অনুরাধার অধিপতি হচ্ছে বৃহস্পতি, নাকি অনুরাধার শনি স্যার, অধিপতি শনি, সরি, শনি স্যার। অনুরাধার অধিপতি হচ্ছে শনি। তাহলে শনি শনির নক্ষত্রে বসে আছে। তাহলে শনি শনি মানে স্বগর্ভে দণ্ডায়মান আছে, মঙ্গলের গৃহগত। তাহলে মঙ্গলের গৃহগত রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ, সেই নৈসর্গিক পাপ নক্ষত্রের সঙ্গে বসে বুধকে সঙ্গে নিয়ে বসে আছে। তো বুধ কিনা সে বুধের নক্ষত্রের থেকে বুধও বলবান, শনিও শনির নক্ষত্রে থেকে শনিও বলবান। তাহলে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সে তো বলবান, সে বিদ্যাপতি ষষ্ঠপতি, সে তৃতীয় ভাবে বলবান। তৃতীয় ভাব থেকেই তো কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য, এগুলোতেও তৃতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে। তাহলে জীবনের কেরিয়ার যেটি, সেটি তৃতীয় ভাব থেকে বিচার করা হয়। আবার কেরিয়ার মানে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, ব্যবসা বাণিজ্য, কর্ম, শিক্ষা সবই তো পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। তবে সেই ব্যক্তি তৃতীয় ভাবে মঙ্গলের ঘরে তার মিত্র গৃহে বসে আছে। যদিও নৈসর্গিক মিত্র গ্রহ, এমনি মিত্র বলেনি, শনির তো শত্রু রবি চন্দ্র মঙ্গল, সেই শত্রু তাহলে সে বুধকে সঙ্গে নিয়ে বসে আছে, কিন্তু মঙ্গলের শত্রু গৃহ, মানে শনির শত্রু হচ্ছে মঙ্গল, তার গৃহে বসে আছে। কিন্তু নৈসর্গিক ভাবে যদি বলি, তাহলে রবিচন্দ্র মঙ্গল রাহু কেতু, ওই রবিচন্দ্র মঙ্গল রাহু কেতু, না রবিচন্দ্র মঙ্গল বৃহত্তরী, রবি রবি মঙ্গল শনি রাহু কেতু। রবি হ্যাঁ রবি চন্দ্র মঙ্গল শনি রাহু কেতু। মঙ্গল তাহলে সারাবো। সেই নৈসর্গিক পাপ গ্রহের হিসাবে সে তার মিত্র, কিন্তু শনির শত্রু, তার গৃহে অবস্থান করেছে। তাহলে শনি, সে এখানে শনি পীড়িত হলো না বুধ বেশি পীড়িত হলো, বুঝতে হবে। লগ্নপতি তৃতীয় নিজ গৃহে, শনিও তার নিজ গৃহে, কিন্তু শনি পঞ্চম ষষ্ঠপতি, আর লগ্ন দশমপতি হচ্ছে বুধ। তাহলে বুধ বেশি পীড়িত হলো না শনি পীড়িত হলো, এটি আমাদের বুঝে বের করতে হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বুধ, ওই শনিটা মঙ্গলের গৃহে শত্রু গৃহে আছে, কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ দিয়ে তো আমার কোনো কাজ নেই এখানে। তো শত্রু গৃহে আছে, সেটি আমাদের নোট করতে হবে। এইবার হচ্ছে যদি আমরা পরের ঘর আসি, তাহলে পঞ্চমে বৃহস্পতি, বৃহস্পতি শ্রবণা নক্ষত্রের চন্দ্রের, সেটির কথা তো আমরা বলেছি। আর রাহু কিনা সে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। তাহলে বৃহস্পতি প্রথম দৃষ্টি দিল ভাগ্যভাবে, ভাগ্যভাবে দৃষ্টি দিল, সে ভাগ্যভাবের অধিপতি হচ্ছে শুক্র। তাহলে শুক্র তো এই লগ্ন সাপেক্ষে একমাত্র কন্যা লগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ একটি, তার গৃহ হচ্ছে ধনভাব এবং ভাগ্যভাব, সেই গৃহে সে দৃষ্টি দিয়েছে বৃহস্পতি। খারাপ কিছু করে নাই, কিন্তু সে ভালো কিছু করেছে, হতে পারে পাপ গ্রহ, কিন্তু তার একমাত্র শুভ গ্রহের গৃহে দৃষ্টি দিয়েছে। এইবার একাদশে চন্দ্র যে কিনা পাপ গ্রহ, তার গৃহেও কিন্তু উনি দৃষ্টি দিয়েছে। আবার স্বয়ং লগ্নের উপরেও, রাশির উপরে সে দৃষ্টি দিয়েছে। তাহলে বৃহস্পতি কিনা চন্দ্রের নক্ষত্রে থেকে চন্দ্রের গৃহে দৃষ্টি দিল, চন্দ্রের উপরে দৃষ্টি দিল, আর হচ্ছে ভাগ্যপতির উপরে দৃষ্টি দিল। তাহলে বৃহস্পতি এখানে কিন্তু উম, অবশ্যই পজিটিভ কিছু, দৃষ্টিটা পজিটিভ দিয়েছে, ধরে নিতে হবে। নিঃশস্ত হয়েছে, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। বিপরীতে দেখতে হবে রাহু কি করেছে। রাহু চতুর্থ ভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে। তাহলে চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি তো এমনি পাপ এবং নিঃশস্ত। তাহলে চতুর্থ ভাবে দৃষ্টি দিল, রাহুর দৃষ্টি, এখানে কিছু করণীয় নেই। শনি কিনা বৃহস্পতির পরে দৃষ্টি দিয়েছে,
তাহলে শনি, যেহেতু শনির নক্ষত্রে বসে আছে, এই দৃষ্টি প্রখর, তাহলে বৃহস্পতিকে ওখানে মিশিয়ে দেওয়া হয়েছে, বুঝতে হবে। এবং বৃহস্পতির চতুর্থ গৃহে রাহুর দৃষ্টি দিয়ে এই ঘরটাকেও কিন্তু নষ্ট করে দিয়েছে। তাহলে রাহু পরবর্তী যে নবম দৃষ্টি সেটি ব্যয় ভাবে দিয়েছে, ব্যয়পতি রবির উপরও তো দৃষ্টি দিয়ে রবিকে আর আলো জ্বালতে দিচ্ছে না, সে গ্রহণের মতো গিলে খাচ্ছে। তাহলে গিলে যদি খেয়ে থাকে, আর রাহুর দ্বাদশ দৃষ্টি গিয়ে ভাগ্যভাবে পড়েছে, ভাগ্যাধিপতি শুক্র একমাত্র তার নিজ গৃহে বসে আছে, সে রাহুর নক্ষত্রে রাহুদিষ্ট হয়ে। এখন তাহলে প্রতিকার কি হবে? এখন তাহলে প্রতিকারটা কি হবে এখানে? এইবার যদি বলেন মঙ্গলের চতুর্থ দৃষ্টিও কিন্তু এই রাহু মঙ্গলের দৃষ্টি চতুর্থ ভাবে পড়েছে, চতুর্থ ভাবকে আপনি বাঁচাতে পারবেন কিনা, বাঁচানোর প্রয়োজন আছে কিনা সেটি দেখতে হবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু আবার আপনার সপ্তম ভাবে পড়েছে, অর্থাৎ বৃহস্পতির যে দুটি গৃহেই কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়েছে। এমনকি রাহুর পরে দৃষ্টি দিয়ে মঙ্গল কোনো কিছুই করতে পারেনি, এবং এটি মঙ্গলের নিজের গৃহই। হিমাংশু তাহলে বাবু আর টিটুদা মিউট করুন। এটি কি হবে? এইখানে প্রতিকারটা কি হবে এবারে আপনাদের ভাবতে হবে। আমি প্রতিকারের কথা বলবো না, শুধুমাত্র আমি একটি কথা বলবো, যেহেতু বলেছি রত্নপাথরের কথা উঠলেই অধিকাংশ জ্যোতিষরা রং নাম্বারে ডায়াল করে, এটি শুধু বলতে চাই, আপনাদের অনুধাবন করতে হবে। বিপরীতে একটি জাতকের যখনই আমরা রত্ন পাথর সিলেক্ট করব, তখন আপনাদের আমরা বলেছি যে এটি হচ্ছে শেষ, মানে আপনি শেষ সময় বলবেন এই পাথরটা আপনি পড়ুন, আপনার এইটা এই রেজাল্ট দেবে। তাহলে এই লোকটির প্রবলেম কি হবে? এই লোকটার নাম জানি আর না জানি, আমরা বলেছি নাম যদি জানি তাহলে নামের নিউমারোলজি করব। সে 10 তারিখে জন্মেছে, অর্থাৎ একের পরে সে তার শূন্য রয়েছে, অর্থাৎ রবির তারিখে জন্মগ্রহণ করেছে, তাহলে সেই রবি কিনা নিচস্থ হয়েছে, শুক্র যুক্ত হয়েছে, রাহু দিষ্ট হয়েছে, তাহলে রবি কিনা সে অস্তাচলে গেছে, তার সঙ্গে নভেম্বর মাস মানে 2 মাস, তাহলে 2 আর 1 3, তারপরে 1985 মানে 9 আর 1 10, 3 4 28 এর 12, 12 আর 5 17 মিলে 8 শনি। তাহলে 1 আর 8 হচ্ছে তার জন্ম তারিখের মধ্যে রয়েছে। এক হচ্ছে ড্রাইভার নাম্বার, কন্টাক্ট নাম্বার হচ্ছে 8। এই এক, হ্যাঁ 1 আর 8 হয়তো 5 8 5 13 14 16 17, হ্যাঁ 8, তাহলে তার কন্টাক্ট নাম্বার হচ্ছে 8 শনি। তাহলে শনি আর রবির নিউমারোলজিতে সে জাতক বা জাতিকা। তাহলে এখানে আপনারা কিভাবে প্রতিকার দেবেন? এই প্রতিকার যাতে আমার চাওয়া পাওয়া হচ্ছে, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জ্যোতিষ শিক্ষার্থীরা বা জ্যোতিষীরা, এখন আর শিক্ষার্থী নেই, আর কয়েকটা 2 মাসের মধ্যে আপনারা জ্যোতিষীরা হবেন। তো জ্যোতিষীরা যেন রত্নপাথর সম্পর্কে রং হিমাংশু বাবু নাম্বারে মিউট ডায়াল করুন, না হিমাংশু করে। বাবু। তো এই রং নাম্বারে যেন আমরা না যাই, তখন আমরা একটি হাত দেখব। তাহলে কন্যা লগ্ন, কন্যা রাশি, তাহলে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা, মানে রিং ফিঙ্গারে গোড়া, রিং ফিঙ্গারে গোড়া যখন আমি দেখব, কন্যা রাশির ক্ষেত্র যখন দেখব, তখন এটি আমাকে কিন্তু নজর দিতে হবে। এমনকি সেই রবির আঙ্গুল যেহেতু, তাহলে সেখানেও একটু আমাদের নজর দিয়ে আসতে হবে। এটি আপনারা দেবেন, পরবর্তীতে দেবেন। তো সেই অনুযায়ী আপনারা দিলেন যে তার আদৌ রবি রেখা আছে কিনা, রবি যেহেতু ওখানে রাহু দৃষ্ট, শুক্র যুক্ত, ওখানে রবি অবশ্যই তার রবির ক্ষেত্রটা দুর্বল থাকবে। এখানে তার ড্রাইভার নাম্বার রবি হতে পারে, কিন্তু রবি হলেও যে কন্টাক্ট নাম্বারে শনি থাকার কারণে একে অপরের শত্রু। আর এই রবির পরে শূন্যতা রয়েছে, মানে তার আশেপাশে সব শূন্য, সে যা দেখে শূন্য। তার রবি সূর্যের আলোয় সে আলোকিত হচ্ছে, কিন্তু আসলে আলোকিত হচ্ছে না। এখন হচ্ছে না, কার্তিক মাসের জন্ম, তাই রবি নিঃস্ত হয়েছে। কিন্তু নিঃস্ত হয়েছে সে যে বৃহস্পতির নক্ষত্রে থেকেও এই রবি ওনার জীবনে কতটা আলোকিত করছে। যার জন্ম তারিখটি নিলাম সে তো আমাদের এর এই ব্যাচের ভিতরে প্রথম 5 জন ক্যালিভার যুক্ত শিক্ষার্থীর মধ্যে একজন, এবং আমি আশা করব যে জ্যোতিষ হিসাবে প্রথম 5 জনের একজন হবেন এই
ইসের ভিতরে, মানে এই ক্লাসের আপনাদের ভিতরে, তাহলে সেটি কোন যোগে হবে, তার প্রতিকার কি হবে? তাহলে হাতে আমরা তখন কি দেখব? দেখুন, আমি আপনাদের জন্য একটি কথা বলতে চাই যে আপনাদের জন্য তো আমি কিছু দিতে পারিনি। আসলে 1 বছর আপনারা আমার পিছনে সময় দিলেন, কিন্তু কিছু দিতে পারিনি। সর্বশেষে এনে কি করলাম যে আপনাদের দুটি প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার জন্য ধরিয়ে দিতে হচ্ছে। অর্থাৎ এই 60 নাম্বার ক্লাস হবে, আপনাদের আমার বিদায় জানিয়ে দিতে হবে। তো বিদায় বেলাটা বড় কষ্টের হয়। সেই বিদায়ের একটি ক্লাস হচ্ছে আজকে। এই ক্লাসটিও বিদায়ের ক্লাস, মানে এখন থেকে যে ক্লাসগুলো হবে আমরা ধীরে ধীরে সহ্য করে নিব যে আমরা বিদায় নিচ্ছি। তো এই বিদায় বেলায় আমরা যাতে আহ রং নাম্বারে ডায়াল করা থেকে যেন আমরা পরিত্রাণ পাই, সেজন্য আপনাদের জন্য আমি তো কিছু করতে পারিনি, তো একটু কিছু করতে চাই। সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমি হাত নিয়ে মানুষের ভিডিও তৈরি করতেছি, মানে উম, দাগ দিয়ে দিয়ে বুঝাই দিচ্ছি, যেটি ক্লাসে আসলে সম্ভব হয় না। এই ক্লাসের বোর্ডের এক ধরনের হাতের রেখা থাকে, আর অন্যদিকে আর এক রকম হয়। তো ইতিমধ্যে দেখেছেন যে আমি হাতের রেখা নিয়ে আহ দাগিয়ে দেগে তারপরে ইয়ে করছি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে আমার তরফ থেকে তো কিছু দিতে পারিনি। তো যে কয়জন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন, তারা একজনের ভিতর থেকে উচ্চতর এবং প্রাথমিক উভয় ব্যাচে যারা পরীক্ষা দেবেন, তাদের হাতের ছবিটা একজনে সংগ্রহ করবেন। আপনাদের ভিতরে একজনে ছবিটি অবশ্যই সাদা কাগজের উপরে রেখে, ফ্ল্যাশ লাইট টাইট না থাকে, খুব সুন্দর করে প্রয়োজনে নীরজ স্যারের কাছ থেকে একটা ডেমো ছবি নিয়ে নেবেন যে কিভাবে দিলে ভালো হয়। সেটি সুদীপ্ত সাহা দায়িত্ব নিতে পারেন, আমাদের বিপ্লব বাবু দায়িত্ব নিতে পারেন। তো এইরকম কেউ দায়িত্ব নিয়ে আপনাদের হাতের ছবিগুলো পাঠাতে পারেন। আমি একটি করে আপনাদের 15 মিনিটের ভিডিও উপহার দিতে পারি, কিন্তু নাম জানাবেন না। যে যার কাছে নেবেন, কার হাতের ছবি কোনটা, এটি আপনাদের জানানো যাবে না। জানালে তো দেখা গেল আমি তাকে চিনি, সেই অনুযায়ী হয়তো আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করলাম। তো এটি নয়, আপনারাই একজন জোগাড় করবেন, ওখানে যেন কোনো নাম টাম না থাকে, শুধু হাতের ছবিগুলো আমাকে পরপর আমাকে দিয়ে দেবে। সেই অনুযায়ী আমরা এটি করে ছাড়বো। তাছাড়া প্রত্যেকের যার যার জন্ম তারিখ জানা আছে, শুধুমাত্র পরীক্ষার্থী ব্যতি রেখে নিবেন না, তাদের জন্ম প্ল্যানেটটাও কিন্তু আলাদা আলাদা রূপে নিবেন। একবার নিবেন ধরেন হাতের ছবি, আর একবার নিবেন তাদের জন্ম তারিখ, মাস, বার, সময় আর জন্ম জেলার নাম। যেটি আমরা লটারির মাধ্যমে করতে চেয়েছিলাম, সেটি আপনারা নেবেন। তাহলে আমাদের যদি 25 জন শিক্ষার্থী প্রাথমিক ব্যাচে হয়ে থাকে, উচ্চতর ব্যাচে যদি 15 জন হয়ে থাকে, তাহলে এই 40 জন, এই 40টা ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। এটা আমি আমার স্বপরিশ্রমে, যাতে আপনারা এই রত্নপাথর সম্পর্কে ভুল নাম্বারে ডায়াল না করেন। নিজেকে দিয়ে যখন নিজে চিনতে পারবেন, তখন আপনারা অপরকেও কিভাবে চিনতে হবে সেটি আপনারা বুঝতে পারবেন। তো এটি জোগাড় করার দায়িত্ব কে নেবেন? আমি প্রথমেই কিন্তু বলেছি যে আমি আদৌ আপনাদের কিছু দিতে পারিনি। কিছুদিন পরে আপনাদের যখন বিদায় জানাবো, তখন খুব মর্মান্তিক সময়টা হবে। তার আগের থেকে আমরা নিজেদের সহ্য করে নেওয়ার জন্য আমার এটি চাওয়া। যদি আপনারা নিতে চান, তাহলে জোগাড় কে করবেন, একজন ব্যক্তির নাম বলেন যে তিনি করবেন। নীরজ স্যারের কাছ থেকে শুনে নেবেন যে কে কে পরীক্ষা দিচ্ছেন, কয়জন, তাদের শুনে নেবেন, তাদের কাছ থেকে নিয়ে নেবেন। কে নেবেন আপনাদের প্রাথমিক ব্যাচের মধ্যে, কে নেবেন? স্যার আমি নিবানি স্যার, সুকান্ত। ওকে, তাহলে প্রাথমিক ব্যাচে যে যে আছেন, তারা যদি এই ধরনের একটি আমার তরফ থেকে কোনো উপহার পেতে চান, এই উপহারটাই সামান্য যৎ সামান্য, তো সেটি সুকান্ত সরকার মহোদয়ের কাছে পাঠিয়ে দেবেন। যাই হোক, এবং জন্ম তারিখ সহ পাঠাবেন, মানে জন্ম তারিখ আলাদাভাবে পাঠাবেন। সুকান্ত বাবু, আপনি অবশ্যই এমন ভাবে সেফটি করবেন যে জন্ম তারিখ আর হাত একসঙ্গে দেওয়ার দরকার নেই। কারো নাম লিখবেন না কখনো। এমনকি নতুন একটা নাম তৈরি করে দিয়েন, প্রয়োজনে তাকে জানিয়ে দেবেন, যখনই বলে দেবেন যে আমি তোমার নাম এই রাখলাম, বুঝতে পেরেছেন? সে সেই নামে যে ভিডিওটি হবে, সেই ভিডিওটা দেখে নেবে যে এইটি আমার। সেটা আপনাদের ভিতর সীমাবদ্ধ থাকবে, কখনোই আমার কানে আসার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন?
খুবই সেনসিটিভ এবং খুবই সেফটি রেখে এই কাজটি করবেন। তারপরে আপনাদের বলেছি ধারাবাহিকভাবে ক্লাস করতে করতে আপনাদের বলেছি যে ধরুন একটি জাতকের তার জীবনের বাধা কোথায়, তার জন্যই তো আসবে মানুষটি। তাহলে বাধাটি কোথায়? ধরা মাত্র আমি বলেছি 1 মিনিটের মধ্যে প্রতিকার বলতে হবে, আর আপনি বলে ফেললেন। কেন, আপনারা তো বলতে পারতেন যে আমাদের আসলে স্যার সবটা একটু দেখে নি, এক্ষেত্রে একটু দশা অন্তর্দশা দেখে নি, এগুলো তো বলতে পারতেন। বলেননি তো। আপনাদেরই তো সহপাঠীর জন্য তারই। তাহলে সেখানে প্রতিকার তা না করে কি করলেন, রবি বললেন, রবি কিনা রাহু দৃষ্ট শুক্রযুক্ত, রবির প্রতিকার বলে দিলেন। এই জাতকের রবির প্রতিকার দিয়ে রবির তারিখে জন্মগ্রহণ করেছে, কি হবে তার জীবনে, এই রবিকে এনে ওনার ঘরে এনে বা ওনার পকেটের ভিতর যদি দিয়ে দেওয়া হয়, বা 108টা রবি রত্নের মালা গেঁথেও যদি গলায় দেওয়া হয়, তাহলে কি হতে পারে এটি আপনারা দেখে নেবেন। প্রয়োজনে এই ব্যক্তিকে রুবি পাথর প্রয়োজনে একটি দুটি হয়তো উপহার দেওয়া যেতে পারে, যে আমি উপহার হয়তো দিয়ে দেখতে পারি যে ওনার কি হতে পারে। স্যার রবি এটিও এখানে দ্বাদশপতি এমনি দুর্বল আছেন, ঠিকই আছেন, রবি রত্ন না দেওয়াই ভালো, নাহলে আবার তিনি ব্যয় ব্যাংক বাড়াবে। ব্যালেন্স থেকে নষ্ট করে দিতে পারেন। এটা দেখে আমি রবি রত্ন দিতে না করলাম। এটা আপনার মন্তব্য করেন। তারপরে ধরেন এই লগ্নের শুক্রের কথা যেটি বললাম, সে তো স্বয়ং নিজ গৃহে বসে আছে, সে রাহুর নক্ষত্রে বসে থেকে রাহু দিষ্ট হয়ে বসে আছে, শুক্রই একমাত্র ওনাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে সেই শুক্র তো ওনাকে আহ যতটুকু স্বচ্ছতা, যতটুকু আহ যোগ্যতা, দক্ষতা, শান্তি, সুখ যা কিছু দেওয়ারে তো শুক্রই দিয়েছে। আর বুধ এবং মঙ্গল ক্ষেত্র বিনিময় হয়ে সে মঙ্গলের মাঙ্গলিক দোষ একটু হলেও কমিয়েছে। আর মঙ্গল চন্দ্রের উপর বৃহস্পতি দৃষ্টি পড়ার কারণে চন্দ্রমঙ্গলের পাপস্থতা একটু হলেও কমেছে। তাহলে সেই ব্যক্তিকে প্রতিকার দিতে গেলে আমাদের কেমন করে ভাবতে হবে, এই ব্যাপারে আমাদের জেকে দেব স্যার একটু বলবেন। যে এই প্ল্যানেটে আমি যেটি বললাম যে আমি কোনো রত্নের সাজেস্ট করিনি, আমি শুধু একটি কথা ওনাদের দেখিয়েছি, সেটি হচ্ছে যে আমার রত্নপাথরের বইয়ের প্রথম লাইনটা দেখেন, আমি কিন্তু অন্য বই থেকে পড়িনি, বা আপনাদের কাছে আছে, দেখে নিতে পারেন। দেখা যায় না, ছবি তুলে দেবো। দেখা যাচ্ছে স্যার। ছবি তোলা লাগবে না, সবার আছে স্যার। আর সবার কাছে তো আছে। তো আমি কেছিপাল আরো 10 বছর আগে এই বইটা বের হয়েছে, 1419 বঙ্গাব্দ, পয়লা বৈশাখ। 1419 সালে কিভাবে এই কথাটি লিখলাম যে রত্ন পাথরের কথা উঠলেই দেখা যায় অধিকাংশ মানুষ রং নাম্বারে ডায়াল করে। তো এই রং নাম্বারে আসলে ডায়াল করে কিনা নাকি সঠিক নাম্বারে করে, সেটি কিন্তু আমাদের বুঝতে হবে। এমনকি এই লগ্নে বুঝতে হবে সে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি নিয়ে বা ত্রয়োদশী পার করে চতুর্দশী তিথিতে মনে হয় সম্ভবত জন্মগ্রহণ করেছে। তাহলে সেই অবস্থানে বর্তমান কোন দশা চলছে না জেনে শুনে ধরেন আমরা এটি কেন বললাম, এটি আমাদের কিন্তু আসলে আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এইভাবে কিন্তু শিক্ষা দেইনি আমাদের আপনাদের। আমি বলতে বলেছি আর অমনি বলে ফেলবে, মানে বলার আগেও একটু বলতে হতো। সুদীপ্ত সাহা একটু বলতেছিলেন যে এই এই ভাবের জন্য এই করা যেতে পারে, কিন্তু বাকি কেউ বললেন না। আমি অবাক হয়ে গেলাম এখানে। যাই হোক, নীরজ স্যার, ওই জেকে দেব স্যার, আপনি একটু স্যার সহযোগিতা করেন যে রত্ন পাথরের শেষ নাম্বার, আমরা শেষের দিকে যাচ্ছি, যে প্রতিকারের রত্ন পাথর নির্ণয় ও ব্যবহার বিধি। যদিও আপনাদের কাছে না শুনিয়ে স্যারের কাছে মতামত না নিয়ে আমরা 54 নম্বরে গেছি, যে আমাদের এখানে যে ক্লাসগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ। তো একটি ক্লাস শুধুমাত্র জেকে দেব স্যার সকালে ছিলেন না, যে আমি 47 নম্বর ক্লাসটা চাচ্ছি যে আমাদের প্রাথমিক ব্যাচ, উচ্চতর ব্যাচ সবাই একসঙ্গে থাকুক, এই সময় ক্লাসটা হোক। কারণ হচ্ছে জটক বিচারটা আমাদের উচ্চতর ব্যাচের শিক্ষার্থীরা অনেকেই এটি ভালো করে এখনো করতে পারেন না। তো এই অর্থে এই ক্লাসটায় আমি একটু নতুনত্ব যুক্ত করব বিধায় ওটি বাদ দিয়ে রেখে আসছি। আর গ্রহের যে ধাতু, গ্রহের যে মূল, গ্রহের যে রত্নপাথর পরিচয় কার্যপদ্ধতি, তো এই রত্নপাথর কিভাবে কাজ করে, তো এর মূল যখন রত্ন নির্ণয় হয়ে যাবে তখন আমরা জানি যে রবির রত্ন ওই চুনি, আর রবির মূল হচ্ছে বিল্বমূল।
বা শ্বেতাকুণ্ডের মূল, এটা আমরা বুঝি। চন্দ্রের মূল খিরিকা মূল, বৃহস্পতির মূল, এটা আমরা এটা এটা নিয়ে তো আর মনে হয় ক্লাস হওয়ার দরকার নেই যে বৃহস্পতির জন্য বামুনহাটির মূল, এটি তো আর এমন কিছু দরকার নেই। কিন্তু দরকার হচ্ছে মূলত আমাদের রত্নটা কতটুকু ওজনের হওয়ার দরকার, রত্নটা কিভাবে কাজ করে। তার জন্য ওই বইয়ের যে বিষয়গুলো বললাম, যে রত্নের যে আহ আলোকরশ্মি, তাছাড়া রত্নের যে কাটিং পদ্ধতি, কিভাবে রত্নটি রত্ন হয়, কেন এই রত্নটি মূল্যবান, মানে এটি মূল্য কেন হয়, বা এর নাম রত্ন হয়েছে কেন, ছেলেটি একটি হীরের টুকরো, এই কথাটি বলা হয় কেন বলা হয়। হীরের টুকরো মানে কি মানুষ কি হীরে দিয়ে তৈরি, ওই বাচ্চাটি হীরে দিয়ে তৈরি, তা তো না। কিন্তু হীরের টুকরো ছেলে মানে কি হীরের মতো মূল্যবান সে। তাহলে রত্ন মানে মূল্যবান। তাহলে সেই মূল্যবান জিনিসটি কিভাবে আমরা বুঝবো যে এটি মূল্যবান না মূল্যহীন। তার জন্য 1 বছর আগে দিয়েছিলাম রত্নপাথরের বইটি। তো অভাগার লেখা বইটি পড়েছেন এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তো তার মধ্যে পড়লে পড়বেন, না পড়লে না পড়বেন, এটা তো আমি দিয়েছিলাম। তো এর ভিতর দিয়েই কিন্তু শিখতে হবে যে রত্নপাথর বিশ্বাস না বিজ্ঞান, মানুষ যখন বলবে রত্নপাথর কিভাবে কাজ করে, এটি এর ভিতর দিয়েই বের করতে হবে। তো যেখানে স্যার শুরু করেন আপনি। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে হচ্ছে যখনই আমরা একটা জন্মছক দেখব, তো প্রতিকার তো আমরা করব, প্রত্যেকটা জন্মছকে কম বেশি প্রতিকার করব আমরা। তো প্রতিকার করতে হলে আমি সবসময় বলি যে জন্মছক যখনই আমরা পাবো, তখনই সবার আগে দেখবো লগ্নের অবস্থান, লগ্নপতির অবস্থান। আমরা দুইটার বলবত্তা দেখে নিব। আমরা মনে মনে চিন্তা করব লগ্নের শুভ গ্রহ কোনগুলা, লগ্নের অশুভ গ্রহ কোনগুলা, নৈসর্গিক শুভ গ্রহ কোনগুলা, নৈসর্গিক অশুভ গ্রহ কোনগুলা। আমরা ইতিমধ্যে জেনেছি, একটা ক্লাস হয়েছে যে তাৎকালিক শুভ গ্রহ কোনগুলা, তাৎকালিক অশুভ গ্রহ কোনগুলা। এই বিষয়গুলো আমাদেরকে ব্রেনে রাখতে হবে, যেহেতু আমি ইচ্ছে প্রতিকার করব। আচ্ছা, তাহলে আমি লগ্নের অবস্থান যদি দেখি, লগ্নে হচ্ছে একাদশপতি চন্দ্র বসে আছে, তার নিজ নক্ষত্রে অত্যন্ত শক্তিশালী অবস্থান। লগ্নে মঙ্গল বসে আছে, সেও হচ্ছে চন্দ্রের নক্ষত্রে একাদশপতি নক্ষত্রে বসে আছে। ঠিক আছে, তো যেহেতু চন্দ্র তার নিজ নক্ষত্রে বসে আছে, এটা শক্তিশালী অবস্থান। যদিও চন্দ্র এবং বুধ হচ্ছে পারস্পরিক মিত্র নয়, চন্দ্র কাউকে শত্রু মনে করে না, কিন্তু বুধ চন্দ্রকে শত্রু মনে করে। আর সেই বুধের গৃহেই চন্দ্র বসে আছে। এখানে লগ্নে দুর্বলতা আছে, মঙ্গল লগ্নে এসে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে। আর একাদশের চন্দ্র বৃদ্ধিকারক, সেই বৃদ্ধিকারক চন্দ্রের নক্ষত্রে মঙ্গল বসে আছে। তার মানে এই মঙ্গল লগ্নে বসে মাঙ্গলিক দোষ যতটুকু আছে তার চেয়ে তার একটু বেশি বৃদ্ধি করবে। ঠিক আছে, এবার মঙ্গল কিন্তু তৃতীয় পতি নয়, শুধু অষ্টম পতিও। তৃতীয়তে আমরা কি ইচ্ছা শক্তি বিচার করি, তার এনার্জি বিচার করি, তার হচ্ছে স্ট্যামিনা বিচার করি, বল বীর্য, এগুলো বিচার করি। তো এইগুলা যখন আসছে লগ্নে, তাহলে লগ্ন মানে দেহের মধ্যে গেল আসলো, তো তার মধ্যে উদ্ধতপনা এগুলা থাকবে, হঠকারিতা থাকবে। অষ্টম ভাব হচ্ছে দুর্ঘটনার কারক, অষ্টম ভাব হচ্ছে কাটাছেঁড়া অপারেশনের কারক হচ্ছে অষ্টম ভাব। তো এখানে অষ্টম ভাবের আয়সা এখানে বসে আছে, আবার হচ্ছে একাদশ বৃদ্ধিকারকের নক্ষত্রে আছে। তো এই দুইটি গ্রহ লগ্নে বসে থেকে লগ্নটাকে উইক করে দিছে, দুর্বল করে দিছে। এবার লগ্নপতি সে বসেছে তৃতীয়, আপনার হচ্ছে 18 নম্বর, তার নিজের নক্ষত্রে। তো নিজের নক্ষত্রে গ্রহ থাকলে মানে গ্রহ শক্তিশালী হয়ে যায়। নিজ নক্ষত্রে বসে আছে কিন্তু মিত্রক্ষেত্র না, শত্রুক্ষেত্র। তো শত্রুক্ষেত্র হলো মানে বুধ একটু জামালায় আছে, কিন্তু মিত্রযুক্ত আছে। আবার শনিযুক্ত মানে মিত্রযুক্ত আছে। তো বুধ আছে একটু জামালায় আছে, বিপদে পড়ে গেছে। কিন্তু আমরা যদি দেখি, মঙ্গল এবং বুধের হচ্ছে ক্ষেত্র বিনিময় হয়েছে। তো যেহেতু মঙ্গল এবং বুধের ক্ষেত্র বিনিময় হয়েছে, সেক্ষেত্রে একাধারে মঙ্গল শক্তিশালী হয়েছে এবং সেই সাথে বুধও শক্তিশালী হয়েছে। যেহেতু মঙ্গল এবং বুধ উভয়ই শক্তিশালী হয়েছে, তাহলে এখানে মঙ্গল বা বুধ আমরা কোনোটাকেই আর হচ্ছে প্রতিকারের জন্য বিবেচনায় আনার প্রয়োজন মনে করছি না। কারণ হচ্ছে বুধ শক্তিশালী হয়েছে স্বলগ্নপতি, তার ইচ্ছা শক্তি এমনিতেই প্রবল হয়ে গেল। ঠিক আছে, দশমপতি বুধ, যেহেতু তার ইচ্ছা শক্তি প্রবল হয়ে গেছে, তার কর্মের দিক দিয়ে সে এগিয়ে যাবেই। তো এটা নিয়ে এত টেনশনের কিছু কারণ নাই। আর জ্যেষ্ঠা নক্ষত্রে আছে, স্যার অলরেডি বলে দিয়েছেন, তার হচ্ছে হঠাৎ বুদ্ধি, তার হচ্ছে আইকিউ সবকিছু ভালো থাকবে, শার্প থাকবে। তাহলে যেহেতু লগ্নপতি আপনার হচ্ছে মঙ্গলের সাথে গিয়ে রাশি বিনিময় করে, ক্ষেত্র বিনিময় রাজযোগ সৃষ্টি করে, এটা পজিটিভ হয়ে আছে। আমরা লগ্নটাকে অনেকটা সবলই বলতে পারি এবং লগ্নপতিকেও সবল বলতে পারি। তাহলে এখানে চলে গেল, আমরা হচ্ছে চন্দ্র একাদশপতি,
বৃদ্ধিকারক তার রত্ন দেব না, কারণ সে অলরেডি শক্তিশালী আছে, তাকে আর কেন পাওয়ার দেবো? প্রয়োজন নাই। মঙ্গলকে দিব না, সে মাঙ্গলিক দুই সৃষ্টি করে আছে, আর লগ্নপতির সাথে সে রাশি বিনিময় করে রাজযোগ সৃষ্টি করে আছে, সে দ্বিতীয় তৃতীয় অষ্টমপতি, কাজে তারা নিয়ে আমরা ঘাটাঘাটি করবো না। বুধের লগ্নপতি, তার রত্ন দেওয়ার প্রয়োজন মনে করছি না, যেহেতু সে ক্ষেত্র বিনিময় করে রাজযোগ সৃষ্টি করে আছে, দরকার নেই তাকে রত্ন দেওয়ার। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, এই রাহু আপনার হচ্ছে দেখুন, আপনার হচ্ছে এই বুধের উপরে দৃষ্টি প্রদান করছে, না স্যার, বুধের উপরে রাহু দৃষ্টি প্রদান না না, করছে। বুধের উপরে দৃষ্টি ফেলেনি, চতুর্থে দৃষ্টি তিন দিয়েছে। চার না, চতুর্থ দিছে, দেয় নাই। সেক্ষেত্রে আপনার এটা নিতে হবে না। এখন আমরা বুধ চলে গেল, মঙ্গল চলে গেল, চন্দ্র চলে গেল। এবার হচ্ছে আমাদের যে গ্রহটা আরো আমরা পাই, এই কন্যা লগ্নের শুভকারক গ্রহ হচ্ছে শুক্র। সে দ্বিতীয় পতি এবং নবমপতি। নবমপতি হিসেবে সে হচ্ছে ভাগ্যপতি এবং একাই রাজ্য। কিন্তু যখন সে দ্বিতীয় বসে থাকে তখন কিন্তু সে মারকের ভূমিকা নেয়। যেহেতু মারকের ভূমিকা নিছে এবং শক্তিশালী অবস্থানে আছে, আবার রাহুর নক্ষত্রে অষ্টমস্ত মৃত্যুর জায়গায় বসে থাকা সেই রাহুর নক্ষত্রে বসে আছে, এই মারকস্থ এই এই গ্রহের নক্ষত্রে বসে থাকা শুক্র মারক স্থানে বসে আছে, তাকে নিয়েও কাটাকাটি আমরা করবো না। রইল বাকি ব্যয়পতি রবি। ব্যয়পতি রবি দ্বিতীয় ভাবে বসে নিচস্থ আছে, রাহুর দৃষ্টিতে আরো তার কেল্লাফত হয়ে গেছে। ঠিক আছে, বৃহস্পতির আপনার হচ্ছে নক্ষত্রে বসে আছে, কিছুটা ইয়ে আছে, তো তার এনার্জি যাই থাকুক না কেন আমরা তাকে নিয়েও কাটাকাটি করবো না। ঠিক আছে, তো এইবার বাকি রয়েছে আপনার হচ্ছে বৃহস্পতি, নৈসর্গিক শুভ, কিন্তু কন্যা লগ্ন হচ্ছে প্রধান মারক। সে কোথায় বসে আছে? পঞ্চমে বসে আছে, অত্যন্ত শুভ স্থানে বসে আছে, ত্রিকোণ ভাবে বসে আছে, কিন্তু নিচস্থ। আচ্ছা, নিচস্থ হয়ে বসে আছে চন্দ্রের নক্ষত্রে, একাদশ বৃদ্ধিকারক যে গ্রহ, সেই গ্রহের নক্ষত্রে বসে আছে। এবার পঞ্চমস্থ যে বৃহস্পতি, তাকে মেধা দেবে, মননশীলতা দেবে, তার হচ্ছে বংশমর্যাদা বৃদ্ধিতে সহায়তা করবে, এই সব কিছু করবে, কিন্তু সে তো নিচস্থ। আর নিচস্থ গ্রহের আমরা নিচভঙ্গ কিভাবে হয়? যখন যে ভাবে সে নিচস্থ হয়, সে বাপপতি ভাবের সাথে যুক্ত থাকে, বা কোনো তুঙ্গস্থ গ্রহ যুক্ত থাকে, বা বাপপতি ভাবে ওই গ্রহের উপরে দৃষ্টি প্রদান করে, তখন কিন্তু নিচভঙ্গ হয়ে যায়। তাহলে শনি এখানে তৃতীয় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির উপরে, তার বৃহস্পতি কিন্তু নিচভঙ্গ হয়ে গেছে, কাজে আমরা তাকে নিচস্থ গ্রহ বলে অবহেলা করতে পারি না। যেহেতু নিচস্থ গ্রহ বলে অবহেলা করতে পারি না, বৃহস্পতি লগ্ন সাপেক্ষে প্রধান মারক হতে পারে, কিন্তু তার দৃষ্টি কিন্তু শুভ। তাহলে সে দৃষ্টি কোথায় কোথায় দিচ্ছে? তাহলে দেখুন 1 2 3 4 5, নবমে ভাগ্যের জায়গায় সে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের জায়গায় সে দৃষ্টি দিছে। তারপরে আপনার হচ্ছে একাদশে বৃদ্ধির জায়গায় সে দৃষ্টি দিছে, এবং সে লগ্নে দৃষ্টি দিছে, প্রতিষ্ঠার জায়গায়, যেখান থেকে তার প্রতিষ্ঠা হবে। আর বৃহস্পতি যে জায়গায় বসে আছে সেই জায়গা হচ্ছে ব্যক্তির মেধার জায়গা, মননশীলতার জায়গা, নিজেকে আপনার যশস্সম্মানীয় করার জায়গা, তার সন্তানকে, ভবিষ্যতে তার সন্তানকে, কেন সন্তানকে আনলাম? ব্যক্তির যে জন্ম তারিখটা আমরা এলাম 10/11/1985। 1985 মানে তার বয়স 40, 40-এর উপরে। তো 40-এর উপরে তার কিন্তু একটা প্রধান চিন্তা থাকবে তার সন্তানকে নিয়ে, তার সন্তান প্রতিষ্ঠা লাভ করবে কিনা, সন্তানকে নিয়ে কি করবে কিনা, এই একটা প্রশ্ন তার মধ্যে থাকবেই। কাজে এটা আমাকে বিবেচনায় নিতে হবে। তাহলে পঞ্চমস্ত বৃহস্পতি, এখানে আমরা একটা, যদিও মুখ্য মারক, কিন্তু তার দৃষ্টি আমরা কাজে লাগাইতে পারি, এবং শনির ঘরে বসে আছে, শনি দৃষ্টি হয়ে বসে আছে, কাজে এই বৃহস্পতি এবং শনির যোগ হচ্ছে অমৃত দ্বারা বর্ষণ করে। ঠিক আছে, তো যেহেতু বৃহস্পতি এবং শনির যোগ অমৃত দ্বারা বর্ষণ করে, পঞ্চমপতি শনি, সে আগে পঞ্চমপতি পরে ষষ্ঠপতি। তো পঞ্চমপতি শনি এখানে আপনার হচ্ছে নিজ নক্ষত্রে বসে থাকলে সে মিত্র ক্ষেত্রে নাই, মঙ্গলের জায়গায় বসে আছে। তো এখানে আমরা শনির যে এই দুর্বলতা, এই পঞ্চমের স্তর মানে আচ্ছা রাশির আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। অধিপতি শনি। ওইখানে আগে পঞ্চম, ওই কথাটা আমিও ভাঙ্গিনি, আপনি একটু ভেঙে দেন যে পঞ্চমকে যদি বাঁচাতে পারি তাহলে ষষ্ঠকে বাঁচাতে পারবো। হ্যাঁ স্যার, তো এই পঞ্চমের যে শনি, সেই শনি যেহেতু মিত্র ক্ষেত্রে নাই, মানে শত্রু ক্ষেত্রে বসে আছে, সে কিছুটা দুর্বল আছে, তাকে আমরা হচ্ছে বিবেচনায় নিতে হবে, যে তাকে আমার হচ্ছে যদি কিছুটা আমি শক্তিশালী করতে পারি, তাহলে আমার পঞ্চমটা, আমার ত্রিকোণটা বেঁচে যায়। ত্রিকোণটা বেঁচে গেলে ভবিষ্যৎ সন্তান, ভবিষ্যৎ বংশধর তারাও বেঁচে যাবে। আমার পঞ্চম বেঁচে গেলে, আমার মেধা মননশীলতা এগুলো বেঁচে গেলে, আমি হচ্ছে আমার পরিকল্পনা বেঁচে গেলে, আমি হচ্ছে সবকিছু আমার ষষ্ঠ ভাব ডেইলি রুটিন ওয়ার্ক, এটাকে আমি বাঁচাতে পারবো। ঠিক আছে, সপ্তম বাবা আমার জীবন সাথী, যারা বৃহস্পতি অধিপতি, এটাকে বাঁচাতে পারবো। চতুর্থ বাবা আমার হচ্ছে পরিবার, যেখানে রাহু দৃষ্টি দিয়ে রাখছে, সেটাকেও আমি বাঁচাতে পারবো। তাহলে বৃহস্পতি এবং শনিকে নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আরেকটা বিষয় আমরা দেখব, আপনার এই যে লগ্নে আপনার চন্দ্রমঙ্গল বসে আছে, তো আমাদের তাৎকালিক মানে গ্রহের শত্রু মিত্র অনুসারে মঙ্গলের অবস্থান সাপেক্ষে বুধ কিন্তু মিত্র হয়ে গেল, মঙ্গলের অবস্থান থাকলে শনি মিত্র হয়ে গেল, রবি শুক্র কেতু সবই কিন্তু মিত্র হয়ে গেল।
কিন্তু চন্দ্রের শত্রু কিন্তু মঙ্গল হয়ে গেল, আর মঙ্গলের শত্রু কিন্তু চন্দ্র হয়ে গেল। এটা তাৎকালিক গ্রহের শত্রু মিত্র মোতাবেক। তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে তাৎকালিক শত্রু মিত্র মোতাবেক হচ্ছে যখন পরস্পর মিত্র গ্রহ শত্রু হয়ে যায় তখন তারা সম আচরণ করে। তাহলে চন্দ্রমঙ্গল নিয়ে আমরা ঘাটাঘাটির দরকার নেই, কারণ হচ্ছে তারা সম আচরণ করবে। এবার আমরা সিদ্ধান্ত নিছি যে যদি কিছু পাওয়ার আমরা দিতে হয় তাহলে শনিকে আর বৃহস্পতিকে দেবো। এখন শনিকে আর বৃহস্পতিকে যে পাওয়ার দেবো, এই যে ব্যক্তি 41 বছর বয়সে আসলো ওই সময় আমরা পাওয়ার দিতে পারবো কি পারবো না, এই দুইটা জিনিস সিদ্ধান্ত বসতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আজকের গোচর দেখতে হবে। আজকে আমার কাছে আসলো, আজকের গোচরটা দেখতে হবে, এবং আজকের কি দশা চলছে বা কি অন্তর্দশা চলছে সেটা আমরা দেখতে হবে। ঠিক আছে, দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, দশা অন্তর্দশা যে সমস্ত ভাবকে রিপ্রেজেন্ট করে সেই সমস্ত ভাব যদি আমার জন্য শুভ হয়, সেক্ষেত্রে আমরা শনি এবং বৃহস্পতির যৌথ রত্নকে বিচার বিবেচনায় নিতে পারি বা আলাদাভাবে বিচার বিবেচনায় নিতে পারি। এখানে আমাদেরকে বৃহস্পতির যে হ্যাঁ, দশা অন্তর্দশা যেটা, এটা আমাদেরকে দেখাটা বাধ্যতামূলক। আমি যতগুলা ক্লাস নিচ্ছি, স্যার যতগুলা ক্লাস নিচ্ছে, আপনাদেরকে ঠিক এইভাবেই বোঝানো হয়েছে। তাৎকালিক সত্যের মধ্যে এগুলোই বোঝানো হয়েছে, কিন্তু আপনারা কেউ এই বিষয়গুলো বিবেচনা আনেননি। সর্বশেষ যে দুইটা মানে ক্লাস সকাল বিকাল নিলাম গত সপ্তাহে, এখানে কিন্তু আমি বলছি যে আপনারা প্রথমেই হচ্ছে, বা আমি প্রত্যেকটা ক্লাসে বলি যে যখনই আপনারা জন্মছক পাবেন তখনই হচ্ছে লগ্নকে নেবেন, লগ্নপতিকে নেবেন। এই দুইটা বিষয়ে যখন আগে ফোকাস করবেন তখনই আপনার হচ্ছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর লগ্ন শুভ লগ্ন অশুভ যেভাবে আমি ধারাবাহিকভাবে বললাম, ওইভাবে আপনার হচ্ছে বিচার বিবেচনা নিয়ে গ্রহকে ক্রস করে দিন, যে এই গ্রহের প্রতিকার দেওয়ার প্রয়োজন নেই, এই গ্রহের প্রতিকার দেওয়ার প্রয়োজন নেই, ক্রস করুন রাইট করুন, ক্রস করুন রাইট করুন। তো ক্রস এবং রাইট করলে আমরা দুইটাকে রাইট পেলাম, শনি এবং বৃহস্পতি। এবার ওই রাইট দুইটাকে আমরা প্রতিকার করব কি করব না, নাকি এমনি ছেড়ে দেবো যে না প্রতিকারই দেবো না, সেটা হচ্ছে দশান্তর্দশা থেকে সিদ্ধান্ত নেব এবং গুচর থেকে সিদ্ধান্ত নেব। তারপরও আমাদের দেখতে হবে, স্যার কিন্তু আপনাদের ক্লাসে যুক্ত ছিল না এটা সিলেবাসে, তারপরে যুক্ত করেছেন। নবতারা চক্র দেখতে হবে এবং আপনার হচ্ছে সন্ন্যারী চক্র দেখতে হবে। নবতারা চক্র এবং সন্ন্যারী চক্রে যে মহাদশা অন্তর্দশা চলছে, তারা বর্তমানে কোনো ঝামেলা ঘটাইতেছে কিনা, মানে বিপদ নক্ষত্র, বদ নক্ষত্র, পত্তরী নক্ষত্রে অন্তর্দশার গ্রহটি বসে আছে কিনা। তারপরে আপনার সন্ন্যারী চক্রে বিনাশ নক্ষত্রে, সাংঘাতিক নক্ষত্রে আপনার হচ্ছে ওই আপনার আমার যে শুভকারক গ্রহ শনি, যাকে আমি একটা পাওয়ার দেওয়ার চিন্তা ভাবনা করতে, সে কোন অবস্থায় আছে, গুচরে সে কি অবস্থায় আছে, ইত্যাদি বিষয় বিবেচনা করে আমরা একটা সিদ্ধান্ত বুঝবো। স্যার, স্যার আপনার মিউট আছে মনে হয়। স্যার মিউট স্যার স্যার মিউট স্যার আছে আপনার স্যার। মিউট স্যার। স্যার একটু কথা বলতাম স্যার, আমার মোবাইলে তো ওই লগ্নটা আসে তুলা, কন্যা আসে না। দেখেন তো স্যার এটা কোনো ভুল আছে না কোনো জায়গায়, আমার সফটওয়্যারটা আসে না। 1985 হবে, 1985 দেখেন দিয়েছে কিনা। আচ্ছা, সে 1985 সাল। লগ্ন আলাদা হোক, সমস্যা নেই, যে ভুল হলে পরে রাইট করে নেওয়া যাবে, কন্যা না হয়ে অন্য হোক, কিন্তু আমাদের বোঝার জন্য আমরা এটি ধরেন প্রয়োগ করলাম। তাহলে জেকে দেব স্যার যেগুলো বললেন ক্লিয়ার রূপে মনে হয় বুঝতে পেরেছেন যে এখন তাহলে দশা কি চলতে পারে। চন্দ্র যেহেতু আহ ইসে হস্তা নক্ষত্রে রয়েছে, তো হস্তা রাহু নক্ষত্রে বৃহস্পতির দশা, এখন হ্যাঁ বৃহস্পতির দশা চলতেছে স্যার। স্যার বৃহস্পতির দশা চলে, হ্যাঁ বৃহস্পতির দশায় অন্তর্দশা কি চলছে, শুক্রের অন্তর্দশা। শুক্র অন্তর্দশা। দশা ধরে বৃহস্পতির মহাদশা। তো জেকে দেব স্যার যেটি বললেন সেটির সাথে কিন্তু আমি একমত হয়েছি। আমি দেখেন সাথে সাথে ক্রস দিয়ে গেছি। প্রতিকার যদি দিতে হয় তাহলে এই দুটির মিলনে দিতে হবে, যে শনি আর বৃহস্পতি একসঙ্গে মিলিত করে তারপরে প্রতিকার দিতে হবে। আর এই লগ্নে ধনভাবে কেতু যদি বাসে তাহলে তার জীবনে ধন সম্পদ বাস হতে পারে একমাত্র কেতু। তাহলে আমরা প্রতিকারে এখানে আসতে পারি যে পীতম্বরী নীলা এবং ক্যাটসাই, এটা আমরা আসতে পারি, আপাতত আসলাম। কিন্তু এই ক্ষেত্রে যে বাকি গুলো দেখে যাওয়ার জন্য দেখার দায়িত্ব কার, যে আমাদের এই অন্তর্দশায়, প্রতি অন্তর্দশায় তো আর প্রতিকার পাল্টানো যাবে না, মহাদশাটা চলছে এটি দিতে হবে, বা লাইফ প্রতিকার এক ধরনের প্রতিকার হবে যে আজীবনের জন্য একটি প্রতিকার। আর হচ্ছে প্রত্যেক দশা অন্তর্দশার সময় যদি কোনো প্রতিকার লাগে সেটি যে লাইফ প্রতিকারের সঙ্গে যদি সাংঘর্ষিক না হয় তাহলে সেই প্রতিকারগুলো সেই সময় ব্যবহার করা যাবে। তো এখানে আমি আরেকটু যুক্ত করতে চাই, যে সেটি আমরা ধরেন যুক্ত করব যে পরবর্তী বয়স অনুযায়ী বার্ধক্যের সময় যখন গিয়ে তার রাহুর দশা তো পার করে ফেলেছে, তো সে বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির পরে ধরেন শনির দশা আসবে, শনি তখন পঞ্চম ভাব, তার হয়তো বাবা বেঁচে আছে কিনা, বাবা অসুস্থতায় ভুগছে কিনা, সন্তান অবাধ্য হয়ে গেছে কিনা, এমনকি সেই যেহেতু পঞ্চম ভাব
বা সন্তান প্রচুর অসুস্থতায় ভুগছে, সন্তান বাধ্যত নেই, উপরন্তু বাবাকে দেখছে না, তখন আমরা বিবেচনা করব। তো শনি পার হয়ে গেলে যখন বুধের দশা যখন আসবে, তখন কি আমরা করব? তখন নিজেকে বাঁচানোর জন্য আমরা বুধকে নিয়ে চিন্তা করব কিনা, সেটি কিন্তু আমাদের মূল আলোচনার মধ্যে, জেকে দেব স্যারের আলোচনার মধ্যে চলে আসছে। তো বিষয় হচ্ছে, আমাদের ক্লাসটা যেহেতু যে প্রতিকারের রত্ন পাথর নির্ণয় ও ব্যবহার বিধি, তাহলে রত্ন পাথরটি আমরা নির্ণয় করব। তাহলে নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের একটি বিষয় থেকে যায় ওজন, রত্নের ওজন, রত্নের মানে স্বচ্ছতা, রত্নটি খাঁটি কিনা বা সঠিক কিনা, তার উপরে রত্ন কিভাবে কাজ করে, এটিও আমাদের একটু বুঝে আসার দরকার। রত্ন পাথর সাধারণত মহাজাগতিক যে রশ্মি, গ্রহের প্রত্যেকটা গ্রহের একটি রশ্মি রয়েছে, সেই রশ্মি ভেঙে ভেঙে তড়িৎ কণার ন্যায় প্রবাহিত হয় অনবরত এই বিশ্বের বুকে। সেই তড়িৎ কণার প্রপাত বর্ষণ, সেটি ওই রত্ন পাথরের উপরে পড়ে, রিফ্লেক্স করে তাড়িয়ে দেয়। যেমন আপনাদের প্রত্যেকের ঘরে লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাসের উপরে যেমন লাইট মারলে সে অন্যদিকে স্লিপ করে যায়। তো এই রত্ন পাথরের উপরে ওই তড়িৎ কণার প্রপাত বর্ষণটি পড়বে, সে হয় চুষে নেবে অথবা অন্যদিকে তাড়িয়ে দেবে। মানে প্রতিরোধ ব্যবস্থা, যেমন আয়রন ডোম, বর্তমান যুগে আয়রন ডোম তৈরি হয়েছে যে যুদ্ধাস্ত্র ঠেকানোর জন্য, লেজার রশ্মি তৈরি হয়েছে যে লেজার দিয়ে সেটি ঠেকানোর জন্য। ঠিক তদনুরূপ রত্ন পাথর কিন্তু গ্রহ নক্ষত্রের এই তড়িৎ কণার প্রপাত বর্ষণটিকে সরিয়ে দিয়ে মানব দেহকে বাঁচাবে, এটি হচ্ছে মূল অর্থ। আবার কখনো কখনো ওই রত্ন ওই তড়িৎ কণার প্রপাত বর্ষণকে চুষে নেবে, চুষে নিয়ে ভস্ম করে দেবে। যেটি কিন্তু ওই আয়রন ডোমকে যদি চিন্তা করেন যে ঠিক আছে, বোমটি আসছে, বোমটি নিঃশেষ করে দিচ্ছে নিজে চুষে নিয়ে, নিজের ভিতরে নিয়ে। বা ধরুন এমন আছে, আমরা দেখি যে কুমিরে খাচ্ছে বা আমরা খাচ্ছি, খাবারটা গালে যাচ্ছে, যাওয়ার পরে শরীরে যে ইমিউনিটি তৈরি করছে, শক্তি তৈরি করছে, তার মাধ্যমে আমরা চলছি। বা ফুয়েলে মানে গাড়িতে তেল দিচ্ছি, তার মাধ্যমে গাড়ি চলছে, আবার ওটি মোবিলটা পুড়িয়ে পুড়িয়ে আমাদের শক্তি দিয়ে সেটি আবার ধরেন কালো হয়ে সেটিকে আবার বর্জন করে পাল্টে ফেলা হচ্ছে। তো যে রত্নগুলো সাধারণত তড়িৎ কণার প্রভাব বর্ষণকে শোষণ করে, সেগুলো হচ্ছে জৈবিক রত্ন, যেটি বললাম রক্তপ্রবাল, মুক্তা, এগুলো তড়িৎ কণাকে শোষণ করে। তো যখন শোষণ করে তখন সেটি শোষণ করার ক্ষমতা কতদিন থাকে? আপনারা যারা বাইক চালান, গাড়ি চালান, তারা মোবিল কতদিনে পাল্টান, এরকম মনে রাখতে হবে। তো রত্ন পাথরটাও কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করতে করতে তখন তারা ওই তড়িৎ কণাকে গ্রহণ করার ক্ষমতা থাকে না। আবার যদি বলা হয় একই খাবার নিয়মিত যদি খেতে থাকি, আমাদের ভালো লাগে না। আবার খেতে খেতে দেখা যাচ্ছে সেটি যখন ফুলে যায়, বা আমাদের এই কাপড় চোপড় দীর্ঘদিন ব্যবহার করতে করতে ধুইতে ধুইতে সেটি নষ্ট হয়ে যায়, এভাবে কিন্তু তার ক্ষয় হয়। যেটি গ্রহণ করে, বুঝতে হবে জৈবিক রত্নগুলো যেগুলো তড়িৎ কণাকে গ্রহণ করে, সেগুলো কিন্তু ক্ষয় হয়, অর্থাৎ সেটির শক্তি হ্রাস পায়। আর যে রত্নগুলো রিফ্লেক্স করে তাড়িয়ে দেয় তড়িৎ কণাকে, সেগুলোর কিন্তু আর শক্তি ক্ষয় হয় না, মানে তার উপরে আসছে, সে চলে যাচ্ছে, ঠেকিয়ে দিচ্ছে, অর্থাৎ ও হচ্ছে ঠেকাচ্ছে শুধু, ও নিজে কিছু সেখান থেকে নিচ্ছে না। সেগুলো দীর্ঘস্থায়ী ব্যবহার করা যায়, সেটি আজীবন ব্যবহার করবেন বা যুগ যুগান্তর ধরে ব্যবহার করা যাবে, এটি পুরাতন হবে না। ব্যবহার বিধি যেটি রয়েছে, আমরা যেমন অনেক সময় বলি, কিছু কিছু জায়গায় পাণ্ডিত্য জাহির করি কি, আমার ক্লায়েন্টকে যদি আজকে ধরেন এই বাংলাদেশ ভূখণ্ডে যদি আমার ক্লায়েন্টে কোনো জ্যোতিষ বলে যে তুমি রত্ন পাথরটি এই আঙ্গুলে কেন পড়ছো, গতকালকেই আমাকে একজন ফোন দিয়েছে, ঢাকা চেম্বারে রয়েছি, ঢাকা চেম্বারে থাকার সময় যদি এই ফোন আসে তাহলে মাথা তো এমনি গরম হয়ে যায়। ফোন আসছে যে তাও আমাদের একজন শিক্ষার্থী বলেছে, জ্যোতিষ শিক্ষার্থী, তিনি বলেছেন যে আমি পোকরাজ রিং ফিঙ্গারে কেন পরিয়েছি। এইটা স্যারের কাছে একটু শুনে নিয়েন, এটা ইন্ডেক্স ফিঙ্গারে পড়লে বেশি ভালো। আচ্ছা, ইন্ডেক্স ফিঙ্গারে পোকরাজটি পড়লে ভালো হতো আর রিং ফিঙ্গারে পড়লে ভালো কম হচ্ছে, এটি কিভাবে বুঝলাম? এটি আমরা কিভাবে বুঝলাম? আমরা তো বললাম। তাহলে এই যে কথা বলা হয়েছে, বৃহস্পতির আঙ্গুলে বৃহস্পতির রত্ন পরো,
মিডল ফিঙ্গার শনির আঙ্গুলে শনির রত্ন পরো, রবির আঙ্গুলে রবির রত্ন পরো, বুধের আঙ্গুলে বুধের রত্ন পরো। তাহলে বাকি যে 5টি রত্ন, ওই 5টি কোন আঙ্গুলে পড়বে? তার আঙ্গুল কোনটা? এটা গেল একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রত্ন পরার উত্তম জায়গা বলা হয়েছে যে গলায়। তাহলে গলায় সকল রত্ন পরিধান করা যাবে। তো গলায় এখানে কি মধ্য মানে বৃদ্ধাঙ্গুলি, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার আছে এখানে গলায়? থাকলে আপনারা বুক ছিঁড়ে বের করে দেখাবেন যে হ্যাঁ আমার এখানে আঙ্গুল আছে। দ্বিতীয় কথা হচ্ছে রত্ন পরার দ্বিতীয় জায়গা যেটি মহামণি ভৃগু বলে গেছেন যে বাহু। তাহলে বাহুতে এখানে কি আমার 5টা আঙ্গুল আছে? বা আছে, হাতেই তো আঙ্গুল আছে। এই হাত থেকে গিয়ে মানে একটি বাঁশ, বাম্বু, বাম্বু মানে ফেড়ে মানে ফাটিয়ে 5 খণ্ড করলাম। তাহলে এই হাতটিকে কেটে 5 খণ্ড করলাম। বা ধরুন এই কলমটি কালি ফুরিয়ে গেছে, এটি আমি করাত দিয়ে কেটে 5 ভাগ করব, 5টা ডাল তৈরি করব। তাহলে একটি হাতের থেকেই তো 5টি ডাল তৈরি করেছি। এর একটিতে ক্যাটসাই করতে হবে, একটিতে গোমেদ করতে হবে, একটিতে নীলা করতে হবে, একটিতে পোকরাজ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে ওই কলমটি যে সেই এই জায়গায় যে শিরা রয়েছে সেই শিরা বরাবর যে ওই আঙ্গুল কাজ করেছে। যেমন ডাক্তাররা ব্লাড নেয় যখন এই টেস্টের জন্য, তখন কখনো কখনো দেখা যাচ্ছে হাতের এখান থেকে নেয়, স্যালাইন দেয় এখান থেকে, এখান থেকেই ব্লাড নেয়। আবার কখনো কখনো হাতের এখান থেকে নেয়, যদি শিরা না পাওয়া যায় পায়ের থেকে নেয়, অনেক সময় অনেক জায়গা থেকে তো নেয়। তাহলে শিরাটি কোথা থেকে বেয়ে গেছে সেই অনুযায়ী তার ওই জায়গার ব্লাডটি দরকার, মানে শরীরের মূল জায়গা থেকে ব্লাডটি নিলে আমাদের রিপোর্টটা সঠিক আসবে, এই অর্থে নেওয়া হয়। তাহলে এখানে বাহুতে কি যদি আঙ্গুল থেকে থাকে, তাহলে বাহুতে আঙ্গুল আছে, সেই জায়গায় সুপার গ্লু দিয়ে প্রত্যেকের ক্লায়েন্টকে ওই রত্নটা ওখানে লাগায় দেবেন। যেমন ভাবে লাগিয়ে দেবেন যে ওই আঙ্গুলের শিরা বরাবর ছাড়া যেন এদিক ওদিক না সরে। সেক্ষেত্রে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখেন এখানে কিন্তু শিকলের মতো রত্ন পরা আছে, এই যে। আমি কিন্তু সুপার গ্লু দিয়ে লাগিয়ে রেখেছি। এমনকি আমার শরীরের চামড়ার নিচেও অপারেশন করে তারপরে ভিতর থেকেও রত্ন পরানো আছে। কারণ হচ্ছে ওই যে আঙ্গুল বরাবর লাগবে। আর আমার ক্লায়েন্টরা বলবে বা আমার বিপরীত বিরোধী জ্যোতিষরা বলবে, আমার জ্যোতিষ শিক্ষার্থীরা কালকে জ্যোতিষ হয়ে তারাও বলবে যে এই আঙ্গুলে পড়া ভুল হয়েছে। তাহলে এটি তো আমি রোধ করতে পারবো না। তার জন্য আমি শরীরের ভিতরে পড়ার ও পরামর্শ দিচ্ছি, অপারেশন করে চামড়া ছেলে তারপরে মাংসের ভিতর দিয়ে নিয়ে পড়ে রাখতে হবে। তাহলে আর ওটা নড়াচড়া করতে পারবে না, ওটি আর দেখতে পারবে না। আবার অনেক জ্যোতিষরা কোমরে রত্ন পাথর পরায় যে যাতে না বের করে দেখাতে পারে, সবাই সবসময় দেখাতে পারবে না, তার জন্য কোমরে পরে। এক্ষেত্রে আমি একটু দ্বিমত পোষণ করব যে শিশু ব্যতি রেখে, যে যাদের বয়স 12 বছরের নিচে, শিশু ব্যতি রেখে বড়দের কোমরে রত্ন পরানো ঠিক হবে না। নাভির নিচে রত্ন পরানো এটা ঠিক হবে না। তবে যদি রত্ন পাথর মহাজাগতিক রশ্মি তড়িৎ কণাকে শোষণ করবে অথবা রিফ্লেক্স করে তাড়িয়ে দেবে, তার জন্য আবার আঙ্গুল বা এই আঙ্গুল সে আঙ্গুল লাগবে না। আমি কানে দুল বানায় রত্ন পরলে কি সে তড়িৎ কণাকে শোষণ করবে না বা তাড়াবে না? করবে না। নাকের পরে যদি ঝুলাই, করবে না? তা যদি না হয় যে নাকে লাগায় রাখলে যদি না তড়িৎ কণা যদি না চুষে নিতে পারে, তাহলে সমস্ত শরীর রত্ন দিয়ে আমাদের শার্ট প্যান্ট বানিয়ে নিতে হবে। তাহলে আর ওই তড়িৎ কণা আর আমাদের ক্ষতি করতে পারবে না। এটিও কিন্তু একটি পরামর্শ হতে পারে। তাহলে সেটি কিন্তু আমাদের সামর্থ্যে নেই। এটি কিন্তু বুঝতে হবে যে ওটি আমাদের সামর্থ্যে নেই, ওই রত্ন কেনার সামর্থ্যও নেই, আর ওটি দেওয়ারও সামর্থ্য নেই। আবার স্যার যেটি বললো অপারেশন করে চামড়ার ভিতর ঢুকায় রেখেছে, স্যার আসলে রাখেনি, আর এটা রাখার বুদ্ধিও আমাদের দিচ্ছে না, এটা ধরে নিতে হবে। আবার এখানে আবার সুপার গ্লু দিয়ে লাগাতে বলছে, তাও সম্ভব না। কেন শরীরকে ধ্বংস করে দেওয়া এক রত্ন ভরার জন্য এটিও কিন্তু সম্ভব নয়। তো রত্ন কোথায় ধারণ করব? শরীরে ধারণ করলেই হবে। দেখতে হবে যে রত্ন পাথরটি সঠিক কিনা, আমার বিচারটাই সঠিক হবো কিনা। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত, এটি মাথায় রাখতে হবে। আপনি যদি ভালো আচার করতে পারেন তাহলে লক্ষ্মী আপনার গৃহে বসতি স্থাপন করবে। আর যদি বিচার সঠিক করতে পারেন আপনি পণ্ডিত হবেন। আপনার মাথা ঠিক না থাকলে আপনি বিচার করবেন, দেখবেন যে বাদীকে ফাঁসি দিচ্ছেন আর আসামিকে খালাস দিচ্ছেন। এটি কিন্তু ঘটে অনেক সময়। আমার মুড যদি খারাপ থাকে,
বাড়ির থেকে গন্ডগোল করে আসবো আর চেম্বারে বসবো, চেম্বারে বসে মিষ্টি কথা বের হবে, এটি কিন্তু হতেই পারে না। এটি বুঝতে হবে। তবে সব সব বিবেচনা করবেন, দুটি রত্ন, এটি আমরা আগেও বলেছি, অপ্রতিরোধ্য গ্রহ যেমন মঙ্গল আর রাহু, এই দুটি রত্ন কখনোই একসঙ্গে দিতে যাবেন না। যেমন আপনাদের নোট করিয়ে দিয়েছি যে রাহুর রত্নের সঙ্গে আপনারা কখনো রবি রত্ন দিবেন না, কখনো চন্দ্রের রত্ন দিবেন না, কখনো রাহু রত্নের সঙ্গে বুধের রত্ন দেবেন না, রাহু রত্নের সঙ্গে কেতুর রত্ন দেবেন না। এগুলো কিন্তু আপনাদের বলে দেওয়া হয়েছে যে 5টি রত্ন বাদ দিয়ে দেবেন রাহুর রত্নের সঙ্গে, এটি কখনোই ব্যবহার করাবেন না। এমনকি শনির ইন্দ্রলীলা দিয়েছেন, তখন রবির চুনি দিতে আর যাবেন না, কারণ শনি আর রবি একে অপরের শত্রু। ওই শনি দিয়েই কিন্তু সে তার পিতা আর পুত্র একে অপরের মুখ দেখতে চায় না, সেই পিতা আর পুত্রকে একই সঙ্গে ডেকে আনার দরকার নেই। আমি যেটি করেছি সেটি আমি পাগল তাই করেছি, কিন্তু আপনারা তো আর পাগল নয়, তার জন্য আপনারা কিন্তু করবেন না। আর আমি শনি আর রবি পড়িনি, আদৌ পড়িনি। তো যদিও আমি কিছু নিয়মের বাইরে চলেছি, কিন্তু আপনারা নিয়মের বাইরে চলবেন না। আমার প্ল্যানেট আর আপনাদের প্ল্যানেট এক নয়। 1,00,000 প্ল্যানেটের মধ্যে আমার প্ল্যানেটটা ভিন্ন। প্রথম 1,00,000 প্ল্যানেট যদি আপনারা জোগাড় করেন কোনোদিন, তাহলেও দেখবেন আমার প্ল্যানেটটি ব্যতিক্রম প্ল্যানেট। এটি আগে বুঝতে হবে। সে ভালো দিক হোক আর মন্দ দিক হোক, ভালো দিক কিছুই নেই, মন্দ দিকই বেশি। তার জন্য আমি যেটি করেছি সেটি আপনাদের করার দরকার নেই। তবে রত্নের ব্যাপারে আমাদের প্রয়োগ বিধিও যেহেতু রয়েছে, ব্যবহার বিধি, এইবার অনেক ক্ষেত্রে বলা হয় রত্ন শুদ্ধ করার পদ্ধতি। এক্ষেত্রে আমি আমার জীবনে দেখেছি, আমি আমার জ্যোতিষী অজানা রহস্য গ্রন্থতে লিখেছি যে শোধন করার ক্ষেত্রে আমি বড় বড় ভালো ভালো জ্যোতিষকে দেখেছি যে বলছে, এই গুপ্ত, আংটিটা রেখে দে তো, সকালবেলায় যখন ফুল দিয়ে যাবে তখন ওর সাথে একটা ফুল বেলপাতা রেখে মিশিয়ে দিয়ে প্যাকেটের ভিতর রেখে দিস, বিকালে কিন্তু পাথরটা নিতে আসবে, আমি এসে পাথরটা মানে ডেলিভারি দেব, কিন্তু এর সঙ্গে ফুল বেলপাতাটা থাকতে হবে। যদি না থাকে, তাহলে আমি যে রাত্রেবেলায় রত্নটি শোধন করে এনেছি এটি তো আর প্রমাণ হবে না, একটু সিঁদুরে ফোঁটাও লাগায় রাখিস। বুঝতে পেরেছেন? আমি বললাম যে স্যার এই কথাটি কেমন হয়ে গেল, বা জ্যোতিষবাবু এই কথাটা কেমন হয়ে গেল? আপনি বললেন রত্নটা শোধন করে দেবেন, কালকে এসে নিও। আর আপনি আমার দুই বলছেন তিন যে দিন পর মাগো। আবার বলছেন যে একটু ফুল বেলপাতা দিয়ে আরে রাখতে, বাবা, এমনকি সুভাষ দা, সিঁদুর লাগিয়ে রাখতে, তাহলে এটি কি হলো? তা বলছে এখন আমি লোকাল ট্রেনে যাব, পাথরটি পকেটে করে নিয়ে যাব, আর ওইটা যদি পকেট থেকে ছিনতাই হয়ে যায়, কালকে এসে আমি কিনে দেব, প্রত্যেকে ওই ফুল বেলপাতা দিয়ে রাখুক, ওইটাই শোধন হয়ে যাবে। নিজ কানে শুনেছি, নিজ চোখে দেখেছি, এর থেকে আর বিশ্বাস করার মতো জায়গা আমার আর নেই। তো সেখান থেকেও আমি দেখেছি যে বড় বড় জ্যোতিষরা ইনরা কি করেন। তো রত্ন আসলে পবিত্র অপবিত্র থাকতে পারে। আমরা যেহেতু পূজা পার্বণের সময় পবিত্র বা অপবিত্র বা সর্বাবস্থাঙ্গতে বিবাহ, তো আমরা এটি যেটি বলি, যে অবস্থায় থাকো সেই অবস্থায় তাকে যেহেতু শুদ্ধ করার পদ্ধতি আমরা মন্ত্রপুত ভাবে করি, তো যারা ব্রাহ্মণ রয়েছেন তারা মন্ত্রপুত ভাবে শোধন করবেন। প্রয়োজনে তার নাম গোত্র দিয়ে সংকল্প করে তারপরে শোধিত করবেন। যারা ব্রাহ্মণ নেই, তারা ওই বিশেষ করে ভেষজ শোধন পদ্ধতি, আপনারা ভেষজ আকারে শোধন করবেন। কোনো কিছুই যদি না পান তো অন্তত গঙ্গা জল কাঁচা দুধ দিয়ে ধুয়ে দেবেন। তাও যদি সম্ভব না হয়, তাহলে রত্ন পাথর শোধনের দোল যন্ত্রের কিছু পদ্ধতি আমার আবিষ্কার করা রয়েছে, ওটি পঞ্জিকাতেও রয়েছে, আমার এই রত্ন পাথরের বইতেও রয়েছে। আলাদা আলাদা শোধন পদ্ধতিও রয়েছে, যে কাপ কাপ তৈরি করে দোল যন্ত্রে ভিজিয়ে রাখা, সকল রত্ন একই সঙ্গে রাখা যাবে। প্রয়োজনে 24 ঘন্টার সকল রত্ন একসঙ্গে, হয়তো 50টা রত্ন কিনলেন, সে 50টি রত্নকে একসঙ্গে ভিজিয়ে রাখলেন, রাখার পরে ওখান থেকে একটি একটি করে আপনি বিক্রি করলেন। তবে রত্নপাথর ব্যবহার বিধির ক্ষেত্রে যেহেতু শঙ্খ রত্ন ধারণ বা নবরত্ন ধারণ, ওই যে রত্ন ধারণের দিন, এটি কিন্তু আমরা মানি না। কেন মানি না? ইভেন কি আমিও মানি না। কিভাবে মানবো বলেন? যখন টাকা আসতে লাগে আর ওই রত্নটা চেম্বারের টাইম, শুভ লগ্ন দেখতে গেলে
ওই রত্ন ধারণের দিন দেখতে গেলে ওই টাকার বান্ডিল কিন্তু সরে যাচ্ছে। যেটা সত্য কথা সেটাই বলছি। তাহলে টাকার লোভ রয়েছে, ওদিকে উনার আবার রয়েছে রত্ন তাড়াতাড়ি পড়লে তাড়াতাড়ি কাজ করবে। তখন আমরা কি করি? রবিবারের দিন রবির রত্ন, শনিবারের দিন শনির রত্ন, বুধবারের দিন বুধের রত্ন, আহ শুক্রবারের দিন শুক্রের রত্ন, এগুলো দিই। ধরেন জ্যোতিষরা দিয়ে থাকে। এক্ষেত্রেও কিন্তু জ্যোতিষরা ভিন্ন পথ অবলম্বন করে। কি করে? যে বা আমরা কি করি, ওরে বাবা শুক্রবার, শুক্রবার তো আমি থাকবো না, ওরে আজকেও পড়া যায়। শুক্রের রত্ন আজকের দিনেও পড়া যায়। আজকে কি হয়েছে? অমুক পক্ষ রয়েছে, ঠিক আছে, অমুক যোগ রয়েছে, দেখো এই যোগে পড়া যায়। অর্থাৎ বিহিত একটা কিন্তু আমরা তৈরি করে ফেলি। এক্ষেত্রে আমি আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীদের একটি কথা বলতে চাই, আমার অন্তরস্থল থেকে, যেটি আমি করে থাকি। রত্নটি যেদিনই তৈরি হবে, যেদিনই আপনি তার নামে রত্নটি সংকল্প করবেন, ওই দিনই রত্নটা তার উপরে ক্রিয়া করা শুরু হয়ে যায়। আপনি যখন রত্নের অর্ডার নিবেন, তখনই তাকে হয়তো তৈরি করার জন্য বা রেডি করার জন্য, রত্ন কেনার জন্য একটি সময় তো আপনি নেবেন। সেই যে সময়টা নেবেন, সেই সময়টা একটু বর্ধিত করে নেন। অন্তত মিনিমাম 7 দিন নিন। 7 দিন নিলে কি হবে? আপনি সেই রত্নটি যথারীতিভাবে আপনি আপনার মনের মতো করে বিভিন্ন ভাবে, যত প্রকার পদ্ধতি আছে তার কোনো না কোনো পদ্ধতি তো অবলম্বন করবেনই আপনারা, করে সেই অনুযায়ী শোধিত করে তারপরে আপনি ডেলিভারিটা দেন। তাতে কি হবে? অন্তত পক্ষে যে আজ বাদে কাল তো আর সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থাকছে না। থাকবে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্রী গোল্ড মেডেলিস্ট। তো তখন যেন এই জায়গা থেকে শিক্ষা নিয়েছেন, কেসিপাল স্যার শিখিয়ে দিয়েছে, আর ওই যে গুপ্ত তুই একটু ফুল পাতা আর সিঁদুর মাখিয়ে রাখিস, কালকে কিন্তু বিকালে নিতে আসবে, এটি যেন আমাদের না হয়। আবার তৎক্ষণাৎ ওই যে শুক্রবারেও পড়া যায়, সোমবারেও পড়া যায়, এই মন্তব্য না করে তখন তাদেরকে যেন বুঝিয়ে বলি যে দেখুন, রত্নপাথরটি যেদিন আপনার নামে তৈরি হয়েছে, সেটি আমরা আপনার জন্য যোগ দেখে করেছি বা করবেন। এমনকি যেদিন শোধিত হয়েছে সেদিন থেকে ক্রিয়া শুরু হয়। কেন হয় না, এর একটু ব্যাখ্যা আপনাদের দিতে চাই। আমরা যখন কারো নামে পিণ্ডদান করি, কারো নামে যখন পূজা অর্চনা করি, কারো নামে যখন সংকল্প করি, তখন আমরা কি করি? তখন কি তার গায়ে লাগিয়ে দিই নাকি কোনো কিছু? ওই হোমের পরে হোমাহুতি, কালি টালি এগুলো মাখিয়ে দিই। কিন্তু কথা হচ্ছে, ধরুন দেশের বাইরে রয়েছে, তার নামে শান্তি সস্তায়ন হচ্ছে না? হচ্ছে। তার নামে মন্ত্রপাঠ করা হচ্ছে না? হচ্ছে। ছোট শিশু অসুস্থ হয়েছে, তার বাবা মা মন্ত্র জপ করছে না, ভগবানের কাছে প্রার্থনা করছে না, মানত করছে না, সেটি গ্রহণ হচ্ছে না? যদি হয়ে থাকে, তাহলে ওই মানবের জন্য আপনি যেটি করবেন সেটি অবশ্যই অবশ্যই স্রষ্টার জন্য নিবেদন করুন। দেখবেন মানবের উপকার হবে, আপনার উপকার হবে। যেমন আমি আমার জীবদ্দশায়, মানে এই জ্যোতিষের জীবদ্দশায় যেদিন প্রবেশ করেছি, সেদিন থেকে দুটি সংকল্প আমার ছিল। একটি সংকল্প ছিল যে আমি তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে যদি কোনো অর্থ উপার্জন করি, সেটি আমার বংশধর কেউ খাবে না। আমি তো খাবোই না, আমার বংশধররাও খাবে না। তাহলে এই টাকা কি হবে? এটা একটা প্রশ্ন থেকে যায়, আপনাদের মনে প্রশ্ন জেগে যায় যে এই টাকা তাহলে স্যার আপনি কি করেছেন? জীবনে তো প্রচুর তান্ত্রিক কাজ করেছেন আমরা যতটুকু জানি। তাহলে এই টাকা স্যার আপনি কি করেছেন, কার জন্য রেখেছেন? আমি জীবনে যত পূজা পার্বণ, যত মানুষকে, বিশেষ করে দুটি লোক, দুই শ্রেণীর লোক আমার এই টাকাটা পায়। একটি হচ্ছে যারা কথা বলতে পারে না, আর এক যারা দৃষ্টি প্রতিবন্ধী। আর হচ্ছে যত মন্দির টন্দিরে, যত জায়গায় যত চাঁদা টাদা দিতে হয়, সকল কিছুতে ওই অর্থ যায়। তারপরেও যে পরিমাণে অর্থ জমে আছে এই পর্যন্ত, ওই অর্থটা দিয়ে এমন একটি কাজ করার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটি ভেঙে যাওয়ায়, এমনকি আমি যখন ঋণ হয়েছি, আমি বাড়ি করার সময় ঋণ হয়েছি, আমি লোন না নিয়ে আমি সেই টাকার থেকে লোন নিতে পারতাম, মানে সেই টাকা উঠিয়ে নিতে পারতাম। লোনে আমাকে 9.5% সুদে আমি লোন নিয়েছি, সেই সুদ বেড়ে 14.5% হয়েছে। কিন্তু আমার যে টাকাটি ব্যাংকে রয়ে গেছে, ওই টাকাটি এনে যদি বলতাম যে আমার এই তন্ত্রক্রিয়ার টাকা, তাহলে আমার এই লোনটা লাগতো না। যে টাকাটা আছে আর আমি যে টাকা লোন নিয়েছি সমান সমান হয়ে যেত। তাহলে আমি যদি বলতাম যে 9.5% আমি ওখানে ওই ব্যাংকে যোগ করে দেবো, আমি শুধু শুধু কেন এই ব্যাংকে দৌড়াদৌড়ি করতে যাব, মর্গেজ দেব, দলিল করে দেব, এটা রিস্ক নেব, এগুলোর মধ্যে যাব কেন?
সেখানেও পর্যন্ত আমার বিবেকে বাধা দিয়েছিল, আমি যাইনি সেখানে। এখনো সেই স্টেটমেন্ট তুললে দেখা যাবে যে হ্যাঁ সেখানে কিন্তু রয়েছে, অথচ আমি কিন্তু ঋণী। তাহলে এই যে নীতি, যে কোনো একটি নীতি আপনাদের গ্রহণ করতে হবে, মানে আমার এটি করবেন এমন কোনো কথা নয়, আপনারা করবেন। তো আমি কেন এই বললাম যে তন্ত্র ক্রিয়ার অর্থ আমি খাবো না, এটি কেন? এটি আমার মানে মায়ের বাবা, উনি বলছিলেন যে শিখতেছিস, তোর জীবনে জ্যোতিষ ছাড়া আসলে কিছু হবে না ভাই, ওঝাগিরি ফাটকাবাজি ছাড়া হবে না। এটা আমিও বলেছি, আর তো উজিত উজিত দাদুও বলেছে, উজিত ডাক্তার, তো তোর এছাড়া হবে না, কি করেই বা খাবি? তো ব্যবসা করে খাস বা কাজ করে খাস, কিন্তু কখনো এই টাকা খাসনি, বুঝলেন? সেটি আমি কিন্তু এখনো মেনে চলেছি। আমার গুরুজি বলেছিলেন যে, যখন আমি বলেছিলাম গুরুজি আমি একটু চেম্বার করতে চাই, একটু জ্যোতিষ, যাতে উম, হালকা পাতলা একটু বই টই পড়বো চেম্বারে বসে, সপ্তাহে আমার 3 দিন ছুটি আছে, 3 দিন আমার দোকানদারি করা লাগে না, তো ওই 3 দিন আমি একটু চেম্বার করতে চাই। এক কথায় বললেন, যাও যাও। আরে বাংলাদেশে জ্যোতিষ করতে তো আর আহ জ্যোতিষ শেখা লাগে না, ওটা তো পাথর বিক্রি করলে হয়ে যায়। সেদিন আমি বলেছিলাম যে পাথরে লাভ করব, কিন্তু একটি সীমাবদ্ধতা থাকবে, সেটি 15%, এটি বলেছিলাম। কত বছর পর্যন্ত? 10 বছর পর্যন্ত। 10 বছর পরে দেখলাম ভগবান আমাকে যা দিচ্ছে, যা সেল দিচ্ছি, আমার সেল যদি বেশি হয়, লাভ কম হলে তো সমস্যা নেই। কিন্তু এখানেও কিন্তু লোকে বলে যে কেসিপাল ছোট ছোট পাথর আনে, ছোট ছোট পাথর এনে কি করে? ইন্ডিয়ায়ও রটে গেছে, কেসিপাল সব ছোট ছোট পাথর। আমি তখন বলি, যে বলে, যদিও আমাদের এখানে অনেক ম্যাডামরা রয়েছে, তথাপিও আমি কথাটা বলতেছি, আমি উত্তর একটু খাট বাংলায় দিতে পছন্দ করি বেশি, তো সেই রকম না বললেও, তো একটি কবিগান শুনেছিলাম। কবিগানে গিয়ে বলতেছিল যে এক লোক 3 চোরকে শাস্তি দেবে। তো শাস্তি দেবে, 3 চোরকে বলল যে তোমরা বাগানের ভিতর যাও, 3টি ফল নিয়ে আসো, 3জনে 3টি ফল নিয়ে আসো। তো একজনে এনেছে খেজুর, একজনে এনেছে কদবেল, আর একজনে এনেছে কাঁঠাল। তো যিনি খেজুর এনেছে উনি ভাবতেছে কি যে ছোট ফল নিয়ে গেছি, এতে কি আর খুশি হবে রাজা, আমাকে তো শালার ফাঁসিই দেবে বা শুলে চড়াবে। কদবেল যিনি নিয়েছে বলছে যে টক, এর বেশি তো আর কিছু পেলাম না, তো এতে আমাকে আর কি করবে। এবার কাঁঠাল যে নিয়েছে, সে ভাবতেছে আমার এইটাই উনি খুশি হয়ে যাবে। কিন্তু আমার ম্যাডামরা একটু বেয়াদবি মাফ করবেন, ওই রাজা বলেছে কি, তার ওই প্রধান সেনাপতিকে নির্দেশ দিয়েছে যে যে ফল এনেছে তার পাছায় দিয়ে দাও। এবার খেজুরুল্লাহ বলতেছে তাহলে আমি ঠিক কাজ করেছি, কদবেলুল্লাহ বলতেছে এ তো সম্ভব না, আর কদবেল আর খেজুরুল্লাহ দুইজনে বলতেছে ওই কাঁঠালওয়ালা কি করবে, ওর তো আর কোনো করার পথ নেই, ওর তো আর উপায় নেই, তো চলে যাক। কিন্তু আসলে রাজা শাস্তি দিতে চায়নি, তারা বলেছে যে তুমি ওদের ছেড়ে দেবে, ছেড়ে না দিলে আর কি বলে নাকি যে এই তোমরা ভালো দেখে ফল নিয়ে আসো, যাতে আমি তোমাদের এটা মাফ করে দিতে পারি। কিন্তু কবির সরকারের সুরে সে অন্যভাবে উদাহরণ দিয়ে বলেছে। তো এই যে বলেছে, তো ছোট আর বড় রত্নের মধ্যে পার্থক্য কি? ওই যে বললাম, তখন কিন্তু আপনাদের পড়তে হবে যে রত্ন পাথরের পরিমিতি বা ওজন 43 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রত্ন পাথর নামক পদার্থের উৎকর্ষতা সাধারণত বর্ণ, স্বচ্ছতা, নিষ্কলুষতা, পরিমিতি বা ওজন ও আকৃতির উপর নির্ভর করে। তন্মধ্যে ওজন ও আকৃতির গুরুত্ব স্বাভাবিকভাবেই সামনে এসে যায়, কারণ বড় আকারের রত্ন খনিজ অত্যন্ত বিরল। রত্নপাথরের ওজন বিভিন্ন দেশে বিভিন্নভাবে নির্ণয় করা হয়, যেমন গ্রাম, মিলিগ্রাম, ভরি, রতি, ক্যারেট। তন্মধ্যে ক্যারেট হলো সবচেয়ে বেশি প্রচলিত রত্নপাথরের পরিমিতি বা ওজন নির্ণয়ের পথ। এছাড়া বড় আকারের রত্ন খনিজ কাটিং করার আগ মুহূর্ত পর্যন্ত সেন্টিমিটার বা ইঞ্চিতে দৈর্ঘ্য প্রস্থ মাপা হলেও ওজনকেই রত্ন পরিমিতির একমাত্র সর্বজন গ্রাহ্য মত বলে মানা হয়। মনে রাখবেন, রত্নপাথরের আকৃতি থেকে কখনোই ওজনের অনুমান করা যায় না।
কারণ রত্নপাথর নামক পদার্থের ওজন তার আপেক্ষিক গুরুত্ব ও কাঠিন্যতার উপর নির্ভর করে। এবার ধরুন, অবশ্য রত্নপাথর কাটিং ও এর তারতম্যের জন্য অনেক সময় খালি চোখে ওই সকল রত্নপাথরকে ছোট বা বড় আকৃতির মনে হতে পারে। এখানে আমি একটি কথা বলবো যে কোনটি আপেক্ষিক গুরুত্ব এবং কাঠিন্যতা। আপেক্ষিক গুরুত্ব কি আর কাঠিন্যতা কি? স্যার কাঠিন্যতা আছে কতটা শক্ত আর কি। হার্ডনেস হার্ডনেস লেভেল, স্যার হার্ডনেস হার্ডনেস হচ্ছে লেভেলটা কাঠিন্যতা, কত? লেভেল আর ওটাই আপেক্ষিক এটাই গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব। স্যার এটা গ্রাভিটি, তো গ্রাভিটি এটা সঠিক কিনা এবং মানে এইটার স্যার গুণাবলী, এই পাথরের গুণাবলীটা কেমন? যথাবলী। সঠিক আপনারা এবং সঠিক গুণাবলী আছে কিনা। সবাই জ্ঞানী মানুষ, সবাই জানেন, বাদ দিলাম আমরা ওটি। আচ্ছা, স্যার কোনো আপেক্ষিক গাছ গুরুত্ব তো আমরা কাহিনী চিনি, যেমন রাস্তার হ্যাঁ পাশে স্যার। মেহগনি গাছ, প্রত্যেকের বাড়িতে গাছ আছে, আছে না? একটি গাছ কাটলে তার মাঝখানের অংশ কালো থাকে আর বাইরের অংশ সাদা থাকে। সাদাটা বেশি শক্ত না কালোটা বেশি শক্ত? কালোটা। খাওয়াটা বেশি করতে হবে। সুন্দর। তাহলে এইবার দেখবেন যে ধরেন একটি রত্ন উদাহরণ দেই, ধরেন একটি ক্যাটসাই পাথর ধরেন, ভারতের উড়িষ্যার ক্যাটসাই, টাটা ক্যাটসাই বা ধরেন বিভিন্ন ধরনের ক্যাটসাই পাওয়া যায়, আপনারা দেখে নেবেন ওগুলো পরে। তো এই ক্যাটসাই ধরেন একটা উড়িষ্যার ক্যাটসাই ওজন দিবেন, সেটার সাইজ যতটুকু, মানে সাইজটা গোলার্ধ ব্যাসার্ধ মাপ দেবেন, ব্যাসার্ধ থিকনেস বা উচ্চতা এটা মাপ দেবেন। মাপ দিয়ে সেটির ওজন দিয়ে দেখলেন 5 রতি হয়েছে, 5 ক্যারেট হয়েছে। ওই 5 ক্যারেট একটি সিলোনি রত্ন, একেবারে যার আপেক্ষিক গুরুত্ব এবং কাঠিন্যতা শক্ত, সেটি একটা 5 ক্যারেট নেবেন। এইবার দেখবেন যে ওই ইন্ডিয়ান ক্যাটসাইটা আর সিলোনি ক্যাটসাইটা সাইজে ছোট দেখাচ্ছে, দেখাবে না? যার আপেক্ষিক গুরুত্ব বেশি আর যার কাঠিন্যতা বেশি, সে জিনিসটা ছোট হবে না? জি স্যার। স্যার এটা হবে আরো না। ভালো বুঝতে যায় স্যার, ওই যে নীলা অ্যামেথিস্ট অথবা টোপাজ আর স্যার ওই পোকরাজের মধ্যে দেখলে হ্যাঁ, স্যার এই জিনিসটা আরো বেশি বোঝা আরো অনেক সুন্দর হয়ে বড় যাবে। সাইজের, কিন্তু এইবার ওয়েট আরো। যারা হ্যাঁ আমাকে বলে যে রত্নপাথর কেসিপাল হচ্ছে ছোট ছোট রত্নপাথর কিনে আর মানুষকে ফাঁকি দিয়ে বিক্রি করে, ঠিক আছে, আমাদের একজন উচ্চতর ব্যাচের শিক্ষার্থী জ্যোতিষ, আহ আমাদের প্রসেনজিৎ বাবু, উনি আমাকে, প্রসেনজিৎ পোদ্দার বাবু, মানে পিকে শাস্ত্রী, উনি আমাকে বললেন যে স্যার ইন্ডিয়ার থেকে বললো যে আপনি ছোট ছোট রত্ন কেনেন। তো আমার এত বড় মেজাজটা গরম হয়ে গেল যে হ্যাঁ ছোট কিনি, ঠিক আছে, হ্যাঁ কিনি তো সত্য। তা কি হয়েছে? তা বলছে, না স্যার, বলতেছিল যে উনি তো সবাই সে ছোট ছোট জিনিসগুলো খোঁজ। তা তখন উনি আমার ছাত্র, ওনার কাছে আমার একটি বেফাস কথা বলতে গেলে মাথায় লাগে। তবু আমি বলে ফেললাম যে ছোট কিনি কেন, যাতে